শিক্ষার্থীরা কিছু সময় ক্লাসে মনোযোগ দাও। আমরা আজকে কমপ্লিটিং সেন্টেন্সের বেসিক রুলস গুলো কভার করব, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করেন, কমপ্লিটিং সেন্টেন্সের জন্য আমাদের কিছু নিয়ম জানতে হবে। তা হলো, কোথাও যদি টু থাকে তাহলে আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাবো। কি বললাম? কোথাও যদি টু থাকে তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাবো। যেমন একটা উদাহরণের মাধ্যমে দেখি, হি ইজ টু উইক টু ওয়াক, অর্থাৎ সে হাঁটতে খুবই দুর্বল, অথবা সে এতটাই দুর্বল যে কি করতে পারে না, হাঁটতে পারে না। তার স্ট্রাকচারটা কি আছে? এখানে আমাদের টু আছে, তাই টু এর পরে আমাদের এখানে অ্যাডজেক্টিভ দেয়া আছে। কোথাও যদি টু থাকে তাহলে আমাদের মূল কাজ হলো টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাবো। টু থাকলে কি বসাবো? টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাবো। টু প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভিয়ন বসাবো, ঠিক আছে? তো এরপরে রুলস দেখেন, কোথাও যদি সো থাকে, সো থাকলে আমরা কি বসাবো? একটা দ্যাট আনতে হবে। সো থাকলে দ্যাট, দ্যাট এর পরে আমাদের এক্সট্রা কিছু কাজ আছে, নতুন করে আবার সাবজেক্ট আনতে হবে, কারণ কমপ্লেক্স সেন্টেন্সের দুই পাশেই সাবজেক্ট ভার্ব থাকে। সো থাকলে সামনে প্রথম কাজ হলো আমাদের দ্যাট বসাবো, তারপরে একটা সাবজেক্ট আনতে হবে। সাবজেক্টের পরে এক্সট্রা ক্যান নট বা কুড নট আনতে হবে। একটা উদাহরণের মাধ্যমে দেখি, হি ইজ সো উইক। এখন এখানে দেখেন সো আছে, কি আছে? সো, সো থাকার কারণে আমাদের সামনে কি দিতে হবে? দ্যাট দিতে হবে। হি ইজ সো উইক দ্যাট। নতুন করে একটা সাবজেক্ট দেবো, কোথায় পাবো? এই প্রথম সাবজেক্টটা নিয়ে নেব, দ্যাট হি। এক্সট্রা কি করতে হবে? সো দ্যাট যুক্ত স্ট্রাকচারে এক্সট্রা সামনে ক্যান নট বা কুড নট আনতে হবে। দ্যাট হি, এখানে আমরা ক্যান নট নেব। ক্যান নট কেন নেব? ক্যান নট নেবার কারণ হলো এখানে প্রেজেন্ট টেন্স আছে, যদি এখানে প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমরা সামনে কি নেব? ক্যান নট নেব। যদি এখানে পাস্ট টেন্স থাকে তাহলে আমরা কুড নট নেব। তার সেন্টেন্সটা কেমন হবে? হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, অর্থাৎ সে এতটাই দুর্বল যে সে কি করতে পারে না, হাঁটতে পারে না। আমাদের কাজ হলো একটা একটা করে উদাহরণ মুখস্থ করে ফেলবেন এবং এই রুলস গুলো খেয়াল করবেন যে আসলে কোন রুলসটা ফলো করছে, ঠিক আছে? তাহলে মূল প্রথম কি শিখছিলাম? টু থাকলে টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে কমপ্লিট করব। আবার কোথাও যদি সো থাকে তাহলে আমরা দ্যাট দেব। দ্যাটের পরে নতুন করে আবার সাবজেক্ট আনতে হবে, এক্সট্রা কি করতে হবে? ক্যান নট বা কুড নট, এরপরে ভার্বের বেস ফর্ম দেব। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে দেখেন, কোথাও যদি সো দ্যাট একত্রে থাকে, এখানে কিন্তু সো দ্যাট এর মাঝখানে অন্য কোনো ওয়ার্ড থাকবে। আর এই যে পরের 3 নাম্বার স্ট্রাকচারে যেটা দেখতেছি যে সো দ্যাট একত্রে থাকবে, সো দ্যাট যদি একত্রে থাকে তখন আমাদের সাবজেক্টের পরে এক্সট্রা ক্যান কুড বা মেমাইট যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে? ক্যান কুড বা মেমাইট। আচ্ছা, ক্যান দেব কখন আর কুড দেব কখন? শোনেন, এই সো দ্যাট এর আগে মানে পূর্বের অংশে যদি তোমার হচ্ছে প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমরা ক্যান ইউজ করব, আর যদি প্রথম অংশে পাস্ট টেন্স থাকে তাহলে আমরা কুড ইউজ করব। যেমন ধরেন, উই রিড, আমরা পড়ি, তাহলে এখানে কি দেব? সো দ্যাট, অর্থ কি? যাতে করে। নতুন করে আবার একটা সাবজেক্ট দিতে হবে, কারণ সো দ্যাট কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সের পরে নতুন করে সাবজেক্ট ভার্ব থাকবে। তো পরের সাবজেক্ট কই পাবো? আমরা প্রথম অংশ থেকে সাবজেক্টটা নিয়ে নেব, সো দ্যাট উই। উই এর পরে সো দ্যাট যুক্ত সেন্টেন্সে এক্সট্রা ক্যান বা কুড আনতে হয়। আচ্ছা, তাহলে এখানে আমরা সো দ্যাট এর আগে এটা প্রেজেন্ট ধরে নেই, তাহলে উই রিড, আমরা পড়ি, সো দ্যাট যাতে করে উই, তাহলে আমরা একটা কি আনবো? ক্যান আনবো, সো দ্যাট উই ক্যান লার্ন, আমরা পড়ি যাতে করে আমরা কি করতে পারি? শিখতে পারি। তাহলে কি কাজ হলো? প্রথমে আমাদের একটা সাবজেক্ট আনতে হচ্ছে, একটা এক্সট্রা মডাল অক্সিলারি ভার্ব ক্যান আনতে হইছে, তারপরে একটা ভিয়ন, ঠিক আছে? তো উই রিড, আমরা পড়ি, সো দ্যাট যাতে করে উই ক্যান লার্ন, আমরা শিখতে পারি। তো এরপর দেখেন, কোথাও যদি লেস্ট থাকে, লেস্ট থাকলে আমরা কি করব? এক্সট্রা শুড প্লাস ভিয়ন আনতে হবে। তাহলে লেস্ট যুক্ত সেন্টেন্সটা কিরকম হবে দেখেন, ওয়াক ফাস্ট। ওয়াক ফাস্ট অর্থ কি বলেন? দ্রুত হাঁটো। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো। লেস্ট, পাছে ভয় হয় অথবা এই ভয়ে যে। লেস্ট থাকলে আমাদের নতুন করে কি করতে হবে? সাবজেক্ট আনতে হবে, লেস্ট ইউ। যেহেতু এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স, তাই ইম্পারেটিভ সেন্টেন্স সেকেন্ড পারসন কি ফলো করে করা হয়, নির্দেশ করা হয়। তো ওয়াক ফাস্ট লেস্ট ইউ। এরপর আমরা এক্সট্রা কি আনবো? স্ট্রাকচার অনুযায়ী শুড আনতে হবে, কারণ আমরা জানি লেস থাকলে সামনে একটা কি আনতে হবে? শুড বা মাইট আনতে হবে। আমরা শুড নিয়ে নেব, লেস্ট। তো ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ক্লাস, দ্রুত হাঁটো যাতে না তুমি কি করো? ক্লাসটা মিস করে ফেলো। এটা হলো প্রাসঙ্গিক অর্ডার আনতে হবে। যদি দেখি ক্লাস নিয়ে প্রথমে আলোচনা আছে তাহলে ইউ শুড মিস দ্য ক্লাস। যদি দেখা যায় বাসের কথা উল্লেখ আছে তাহলে ইউ শুড মিস দ্য বাস। যদি ট্রেনের কথা উল্লেখ থাকে তাহলে আমরা কি দেব? ইউ শুড মিস দ্য ট্রেন। ওকে। তো এরপর দেখেন, কোথাও যদি ইট ইজ হাই টাইম থাকে, ইট ইজ হাই টাইম থাকলে সাবজেক্টের পরে কি দেব? ভি টু, মানে ভার্বের পাস্ট ফর্ম। উদাহরণটা দেখি, যেমন ইট ইজ হাই টাইম,
এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম, অর্থাৎ এটাই উপযুক্ত সময়। যেমন উই, আমাদের স্টপড কারাপশন, দুর্নীতি বন্ধ করার এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম উই স্টপড কারাপশন, তার নিয়মটা হলো কি, ইট ইজ হাই টাইম থাকার কারণে আমরা পরে একটা সাবজেক্ট নেব, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম দেব। আর কখনো যদি দেখি ইট ইজ হাই টাইম না থাকে, ইট ওয়াজ হাই টাইম থাকে, তাহলে আমরা এখানে হ্যাড প্লাস ভার্বের V3 ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম দেব। তো ইট ইজ হাই টাইম উই স্টপড কারাপশন, মূল বেশি যেটা পরীক্ষা আসে সেটা হলো ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্টের পরে ভার্বের কোন ফর্ম থাকে, পাস্ট ফর্ম থাকে। তাহলে ইট ইজ হাই টাইম উই স্টপ কারাপশন, আমাদের দুর্নীতি বন্ধ করার এটাই উপযুক্ত সময়। যদি বলি আমাদের অভ্যাস পরিবর্তনের এটাই উপযুক্ত সময়, তাহলে ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার হ্যাবিটস। যদি বলি লোডশেডিং বন্ধ করার এটাই উপযুক্ত সময়, তাহলে ইট ইজ হাই টাইম উই স্টপড লোডশেডিং। আচ্ছা, আমি যদি বলি যে বিদ্যুতের অপব্যবহার বন্ধ করা এটাই উপযুক্ত সময়, তো ইট ইজ হাই টাইম উই স্টপড মিসইউজ অফ ইলেকট্রিসিটি। আচ্ছা, এরপর দেখেন ইটি অ্যাজ ইফ বা অ্যাজ দো যুক্ত সেন্টেন্স। অ্যাজ ইফ অ্যাজ দো এর নিয়মটা হলো, অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত সেন্টেন্সে প্রথমে যদি ভি অন থাকে মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে পরে V2 মানে ভার্বের পাস্ট ফর্ম হবে। আবার কোথাও যদি প্রথম অংশে V2 মানে ভার্বের পাস্ট ফর্ম থাকে, পরের অংশে হ্যাড প্লাস V3 মানে হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ঠিক আছে? আবার কোথাও থাকতে পারে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, কে আছে দেখেন, ইট ইজ লং টাইম সিন্স, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, এরকম যদি সিন্স থাকে তার আগেও একই নিয়ম প্রযোজ্য হবে। প্রথমে V1 থাকলে পরে V2 মানে প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম, কোথাও যদি V2 থাকে তাহলে পরে কি হবে, হ্যাড প্লাস V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, এবার উদাহরণের মাধ্যমে দেখি। হি বিহেভস, সে আচরণ করে। হি বিহেভস অ্যাজ ইফ, অ্যাজ ইফ অর্থ কি, যেন, সে আচরণ করে যেন। হি ওয়ার এ কিং, সে আচরণ করে যেন সে একজন রাজা। এখন দেখেন এখানে বিহেভস প্রেজেন্ট ফর্মে আছে V1, আর পরে ওয়ার পাস্ট ফর্মে হয়েছে অর্থাৎ V2 হয়েছে। এখন বলতে পারেন যে হি এর পরে তো ওয়াজ হবে, তা ওয়ার দিলেন কেন? তো আমি বলি যে অ্যাজ ইফ অ্যাজ দো বা তোমার হচ্ছে ইফ এর প্রথম অংশে প্রেজেন্ট থাকলে পরের অংশে পাস্ট হবে। এরপরে যদি আমরা বি ভার্ব ইউজ করি তাহলে ওয়াজ হওয়ার চান্স নাই, আমরা অলওয়েজ ওয়ার ইউজ করব। যেমন বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার আ ম্যাড, হি ওয়ার আ কিং, হি ওয়ার আ ডক্টর, সে এমন আচরণ করে যেন সে একজন MBBS ডাক্তার। তাহলে হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার অ্যান MBBS ডক্টর। আচ্ছা, এরপর দেখেন কোথাও যদি উইশ থাকে, উইশ থাকলে আমরা সাবজেক্টে পরে কি ইউজ করতে পারি, ওয়ার ইউজ করতে পারি। যেমন আই উইশ আই ওয়ার এ কিং, হ বুঝাইলে, যেমন আই উইশ আই ওয়ার এ কিং, আই উইশ আই ওয়ার আ প্রেসিডেন্ট, আই উইশ আই ওয়ার আ প্রাইম মিনিস্টার, আই উইশ আই ওয়ার আ বার্ড, আই উইশ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেইন। হ বুঝাইলে আমরা কি ইউজ করব, ওয়ার ইউজ করব। উদাহরণটা লিখি, যেমন আই উইশ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম, অর্থাৎ আমি যদি পাখি হতে পারতাম। এখানেও কিন্তু উইশের কারণে বিভার্ব যদি ইউজ করি তাহলে আমরা ওয়াজ আর ইউজ করব না, ওয়ার ইউজ করব। আই উইশ আই ওয়ার এ বার্ড, আই উইশ আই ওয়ার এ কিং হইতে পারে, আই উইশ আই ওয়ার এ কুইন হইতে পারে, আই উইশ আই ওয়ার এ প্রিন্স হইতে পারে। ঠিক আছে? তো আর যদি এমন হয় যে আমি মূল ভার্ব ইউজ করব তাহলে কুড প্লাস ভিয়ন ইউজ করতে পারি। যেমন আই উইশ আই কুড স্পিক ইংলিশ, আমি যদি ইংরেজি বলতে পারতাম, আই উইশ আই কুড স্পিক ইংলিশ, আমি যদি কি করতে পারতাম, ইংরেজি বলতে পারতাম। যদি মূল ভার্ব ইউজ করি তাহলে কুড প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ করব। আচ্ছা, তো এখানে খেয়াল করতে হবে যে উদাহরণগুলো কি আছে। আপনারা চাইলে উদাহরণের মাধ্যমেও খেয়াল করতে পারেন বা শিখতে পারেন। আরেকটা ব্যাপার হলো উদাহরণটার মাধ্যমে শিখে এবার রুলসটা মনে করতে হবে, আসলে আসলে কোন নিয়মটা ফলো করলো, নিয়মটা আসলে মেইনটেইন করতেই হবে আপনাকে। এবার দেখেন কোথাও যদি প্লেস দেয়া থাকে, প্লেস দেয়া থাকলে আমরা সামনে হোয়ার দিয়ে সেন্টেন্স আগাবো। যেমন দ্য বাস স্ট্যান্ড, দ্য বাস স্ট্যান্ড ইজ আ প্লেস, বাস স্ট্যান্ড হচ্ছে এমন একটা জায়গা। তাহলে কি বলতে পারি, যেখানে বাস থামে এবং আবার যাত্রা শুরু করে। তাহলে যেহেতু এখানে একটা প্লেস দেয়া আছে বাস স্ট্যান্ড,
তখন আমরা কি করব, সামনে হোয়ার আনবো, হোয়ার দ্য বাসেস স্টপ অ্যান্ড স্টার্ট। বাস স্ট্যান্ড এমন একটা জায়গা যেখানে বাসগুলো থামে এবং স্টার্ট করে, যাত্রা শুরু করে। আবার কোথাও যদি টাইম দেয়া থাকে সামনে আমরা হোয়েন দেব, যেমন 1971 ইজ দ্য ইয়ার, 1971 ইজ দ্য ইয়ার, 1971 সালটা এমন একটা সময়। হোয়েন, হোয়েন অর্থ কি বলেন, যখন। উই বিকেম ইন্ডিপেন্ডেন্ট, আমরা স্বাধীন হয়েছিলাম, উই বিকেম ইন্ডিপেন্ডেন্ট, 1971 সালটা এমন একটা সময় যখন আমরা স্বাধীন হয়েছিলাম। কোথাও যদি সাল দেয়া থাকে সামনে আমরা কি দেব, হোয়েন দেব, হোয়েন দিয়ে সেন্টেন্সটা আগাবো। কোথাও যদি প্লেস দেয়া থাকে তাহলে আমরা হোয়ার দেব, হোয়ার দিয়ে নতুন করে সাবজেক্ট ভার্ব দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, কখনো আমাদের রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে সেন্টেন্সটা কমপ্লিট করা দরকার হতে পারে, যেমন হি ইজ দ্য ম্যান, একটা বাক্য দিয়ে দিল যে হি ইজ দ্য ম্যান, সে হলো ওই লোক। এখন কি করতে হবে, হি ইজ দ্য ম্যান সেন্টেন্স তো হয়ে যায়, এখন যেহেতু সামনে শূন্যস্থান পূরণ তো করা লাগবে, তাহলে আমরা রিলেটিভ প্রোনাউন দিয়ে আগাবো। হি ইজ দ্য ম্যান হু ইজ মাই টিচার, সে হলো ওই লোক যে কিনা আমার শিক্ষক। হি ইজ দ্য ম্যান হু ইজ মাই টিচার। আবার যদি বস্তু হয় তাহলে আমরা হুইস ইউজ করব, যেমন দিস ইজ দ্য মার্কার দ্যাট, বা হুইস ইউজ করতে পারবো, দ্যাট বা হুইস আই বট ইয়েস্টারডে, হুইস আই বট ইয়েস্টারডে, এটা হলো ওই মার্কার যেটা আমি গতকালকে ক্রয় করেছিলাম। তাইলে রিলেটিভ প্রোনাউন দিয়েও বাক্য কি করা যাবে, কমপ্লিট করা যাবে। যদি দেখো কোথাও সাবজেক্ট ভার্বের পরে নাউন দেয়া আছে, সামনে অন্য কোনো রুলস মেইনটেইন করেনি, তখন আমরা রিলেটিভ প্রোনাউন দিয়ে সেন্টেন্সটাকে আগাবো। আবার দেখেন কোথাও যদি নোসন আর হ্যাড থাকে, নোসন আর হ্যাডের পরের বিষয়টা হলো হ্যাডের কারণে সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে ভার্বটা V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, আর সামনে আমাদের একটা দেন যুক্ত করতে হবে। নোসন আর হ্যাড থাকলে সামনে কি যুক্ত করব, একটা দেন যুক্ত করব। নোসন আর হ্যাডের পরে আমরা দেন যুক্ত করব। দেনের পরে কাজ কি, সাবজেক্টের পরে ভার্বের V2 ফর্ম মানে পাস্ট ফর্ম ইউজ করতে হবে। যেমন দেখেন no sooner had I reached the college, I reached the college, যখন আমি কলেজটিতে পৌঁছাইলাম, then the class started, তখনই ক্লাসটা শুরু হয়ে গেল। যখনই আমি কলেজে পৌঁছলাম তখনই কি হলো, ক্লাসটা শুরু হয়ে গেল। এখন দেখেন নোসন আর হ্যাড থাকলে সামনে আমরা কি দেব, একটা দেন ইউজ করব। আবার বাকি নিয়ম একই, কোথাও যদি হার্ডলি হ্যাড থাকে তাহলে আমরা কি দেব, হোয়েন দেব, হার্ডলি হ্যাড হোয়েন। স্কার্সলি হ্যাড থাকলে আমরা কি দেব, হোয়েন দেব, বা বিফোর দিয়ে নতুন সাবজেক্ট এবং ভার্বের পাস্ট ফর্ম দিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। শুধুমাত্র এই কটা নিয়ম জানলে আমরা বেসিক একটা আইডিয়া কমপ্লিট করতে পারবো। এখন আমাদের আর কাজ কি, আমাদের কাজ হলো বোর্ডগুলা প্র্যাকটিস করে ফেলা। বোর্ডগুলা প্র্যাকটিস করতে গিয়ে আমরা অনেকগুলো প্রবাদ পাবো, প্রবাদ বাক্যগুলো আমাদের কমপ্লিট করতে হবে। এবং প্রবাদ বাক্য যখন পড়বেন তখনই সামনে পি লিখে রাখবেন, কারণ এটা ডিরেক্ট মুখস্থ করতে হবে, এখানে রুলস মেইনটেইন করলে কাজ হবে না। আবার দুই তিনটা বাক্য আমরা এমন পাবো যেটা কিনা আমরা অর্থ অনুযায়ী কমপ্লিট করে দিলেই হবে। তাইলে বেসিক্যালি তিনটা বিষয় ফলো করে কমপ্লিটিং সেন্টেন্সটা দেয়া হয়। সাধারণত একটা থাকে প্রবাদ, একটা থাকে প্রবাদ বাক্য, এরপরে 6-7টা দেয়া থাকে, দেখা যায় এরকম রুলস মেইনটেইন করে সেন্টেন্স তৈরি করা লাগবে এমন দেয়া থাকে, এবং 2-3টা থাকে আবার বাক্য স্বাভাবিক অর্থ অনুযায়ী কমপ্লিট করে দিলেই আমাদের বাক্যটা শেষ হয়ে যাবে বা অর্থবহ একটা সেন্টেন্স তৈরি হবে। তো এই ছিল আমাদের মূল বিষয় কমপ্লিটিং সেন্টেন্সের। এখন আমাদের কাজ হলো বেশি বেশি ক্লাসে প্র্যাকটিস করা, বাসায় বসে প্র্যাকটিস করবেন। আর প্র্যাকটিস করার সময় যখনই আপনারা টু পাবেন, টু পাইলেই টু প্লাস ভার্বের বেস ফর্ম দাগাই ফেলবেন, যে টু থাকলে টু প্লাস ভার্বের বেস ফর্ম দিতে হবে। সো থাকলে কি দাগাবেন, দ্যাট দাগাবেন। দ্যাটের পরে নতুন সাবজেক্ট ক্যান নটটা ফোকাস করবেন, কারণ সো দ্যাট আর দ্যাটের মধ্যে পার্থক্য কি, সো দ্যাট একত্রে থাকে একটা, সেখানে শুধুমাত্র ক্যান কুড আনতে হয়, সো দ্যাট যেখানে আলাদা থাকে সেখানে ক্যান নট বা কুড নট আনতে হয়। আবার যেখানে লেস পাবেন, লেস পাইলে আপনি নিচে দাগাবেন। আবার
শুড বা মাইটের নিচে দাগ দেবেন, কারণ লেস থাকলে শুড বা মাইট এটা দিতেই হবে। শুড বা মাইট আমাদের কি করতে হবে, দিতেই হবে। আচ্ছা, কোথাও যদি ইট ইজ হাই টাইম দেখেন, ইট ইজ হাই টাইম থাকলে সাবজেক্ট আবার ভার্বের কোন ফর্ম দেব, ভার্বের পাস্ট ফর্ম দেব। তাহলে ইট ইজ হাই টাইম থাকলে ইট ইজ হাই টাইমটা হাইলাইট করবেন এবং সাবজেক্ট আবার যে ভি টু এটা হাইলাইট করবেন। অ্যাজ ইফটা হাইলাইট করবেন, অ্যাজ ইফ এর আগে ভি অন থাকলে পরে কি হয়, ভি টু। যদি দেখেন কোথাও অ্যাজ ইফ যুক্ত সেন্টেন্স আছে, অ্যাজ ইফটাকে হাইলাইটার দিয়ে হাইলাইট করে ফেলবেন, যাতে করে আপনার সেকেন্ড টাইম রিভিশনের সময় মনে পড়ে যে আসলে ইট ইজ হাই টাইম আছে বিদায় বা এই সিন্স আছে বিদায় আমরা কি করতেছি, পরের অংশে পাস্ট ফর্ম, ইট ইজ হাই টাইম থাকলে পাস্ট ফর্ম করতেছি, বা অ্যাজ ইফ অ্যাজ ও থাকার কারণে প্রথমে প্রেজেন্ট পরে পাস্ট করতেছি, পাস্ট আছে এই জন্য পাস্ট পারফেক্ট করতেছি। এই বিষয়গুলো আপনাদের খেয়াল করতে হবে এবং এটা হাইলাইট করে করে যদি আপনারা পড়েন তাহলে আপনাদের সুবিধা হবে কি, যে আপনারা খুব সহজেই সেকেন্ড টাইম যখন পড়বেন রুলস গুলো ফাইন্ড আউট করতে পারবেন এবং কোন রুলসের কি চাহিদা আছে সেটা আপনারা পূরণ করতে পারবেন। তো এই ছিল আমাদের মূল কথা। এবার আমরা সবাই বই বের করে কি করব, বই দিয়ে প্র্যাকটিস করব। প্র্যাকটিস করে দাগে দাগে আমাদেরকে আবার কালকের ক্লাসে দেখাতে হবে যে আসলে কোনখানে আপনারা এই নিয়মগুলো ধরতে পারছেন কিনা, যে আসলে কোন নিয়মটা ফলো করে কোন সেন্টেন্সটা কমপ্লিট করা হয়েছে। ধন্যবাদ সকলকে। কমপ্লিটিং সেন্টেন্সে আমরা কোথাও যদি দেখি টু আছে, টু থাকলে আমরা কমপ্লিট করার জন্য টু প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ করব। কি করব, টু থাকলে টু এরপরে ভার্বের বেস ফর্ম ইউজ করব। যেমন দেখেন এখানে হি ইজ টু উইক, সে খুবই দুর্বল বা এতটাই দুর্বল। টু ওয়াক একটা অর্থ হয় হাঁটতে, অথবা সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না, অর্থটা নাবোধ করতে পারি। সে এতটাই দুর্বল যে হাঁটতে পারে না, মানে সে হাঁটতে খুবই দুর্বল। বুঝতে পারছি? তাহলে সেন্টেন্সের স্ট্রাকচারটা কি, টু থাকলে টু এর পরে ভার্বের বেস ফর্ম যুক্ত হবে। তো পরের সেন্টেন্সটা দেখেন, আই ফাউন্ড এ বক্স ইন দ্য রুম, আমি রুমের মধ্যে একটা বক্স খুঁজে পেলাম। দ্য বক্স ওয়াজ টু হেভি, বক্সটা ছিল এতটাই ভারী, ফর মি আমার জন্য, টু মুভ যে আমি কি করতে পারি, এটা বহন করতে পারি না। কোথাও যদি দেখে মাঝখানে প্রেপোজিশন দেয়া আছে ফর, এখানে কি দেয়া আছে, এটা ফর এক্সট্রা প্রেপোজিশন দেয়া আছে। এটা যদি দেয়া থাকে তাহলে ফরের পরে একটা অবজেক্টিভ ফর্ম ইউজ করবো। যদি বলি আমার জন্য ভারী তাহলে হবে ফর মি, যদি বলি আমাদের জন্য ভারী তাহলে হবে কি ফর আস, তোমার জন্য হলে ফর ইউ, তাদের জন্য হলে কি হবে ফর দেম। তাহলে দ্য বক্স ওয়াজ টু হ্যাভি ফর মি, বক্সটা আমার জন্য এতটাই ভারী, টু মুভ যে আমি এটা কি করতে পারি না, ঘোরাতে পারি না বা নাড়াতে পারি না। শি নেভার ট্রাভেলস অ্যালোন, সে কখনোই একা ভ্রমণ করে না। শি ওয়াজ টু অ্যাফ্রেড, সে এতটাই ভীত, টু থিঙ্ক অফ ট্রাভেলিং অ্যালোন, যে সে একা ভ্রমণ করার বিষয় ভাবতেই পারে না। তাহলে এখানে দেয়া আছে কি বলেন, টু দেয়া আছে। তাহলে টু এর পরে কি বসছে, একটা অ্যাডজেক্টিভ বসছে, আর টু এর পরে কি করতে হবে, আমাদের একটা ভার্বের বেস ফর্ম আনতে হবে। তাহলে এখানে হি ওয়াজ টু অ্যাফ্রেড টু থিঙ্ক অফ ট্রাভেলিং অ্যালোন, কখনো সেন্টেন্সের মাঝখানেও আমাদের শূন্যস্থানটা আমরা পেতে পারি। এরপর দেখেন ইট ওয়াজ টু ডিফিকাল্ট, এটা এতটাই কঠিন। এখানে ফর দেয়া আছে, তাহলে বলতে পারি ফর আস আমাদের জন্য, অথবা ফর দেম তাদের জন্য এতটাই কঠিন, টু মেমোরাইজ যে সে কী করতে পারে না, মেমোরাইজ করতে পারে না, বা তাদের জন্য এতটাই কঠিন যে তারা মুখস্থ করতে পারে না। তাহলে আমরা কি কাজ করব, কোথাও যদি দেখি টু আছে তাহলে টু এর পরে ভার্বের কি ফর্ম ইউজ করব, বেস ফর্ম ইউজ করব। আর যদি মাঝখানে দেখি প্রেপোজিশন আছে তাহলে আমরা এরপরে এই প্রেপোজিশনের পরে একটা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম ইউজ করবো, যেমন ফর মি, ফর দেম, ফর হিম, ফর হার, ফর আস। হ্যাঁ, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম ইউজ করবো। দ্য বক্স ওয়াজ টু হ্যাভি, যে বক্সটি এতটাই ভারী, ফর মি আমার জন্য, টু লিফট যে আমি কী করতে পারি না, এটা তুলতে পারি না বা জাগাতে পারি না। এখানে টু লিফট হইতে পারে, টু মুভ হইতে পারে, টু ক্যারি হইতে পারে, যেটা ইউজ করি হয়ে যাবে। আই ওয়াজ টু ইয়ং, আমি এতটাই তরুণ ছিলাম, টু আন্ডারস্ট্যান্ড দ্য পলিটিক্স অফ পিপল, আমি মানুষের রাজনীতি বুঝতে পারিনি। তাহলে টু আছে, তারপর কী হবে, মূল কথা হলো টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। কী কারণে, টু এর পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। দ্য বক্স ওয়াজ টু হ্যাভি, বোঝাটা বা বক্সটি এতটাই ভারী, ফর হিম, এখানে যদি প্রথম সেন্টেন্সে উল্লেখ থাকে হি, হ্যাঁ, তাহলে আমরা কী করবো, অথবা কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকে পুরুষ, তাহলে আমরা ইউজ করবো ফর হিম। টু ক্যারি, টু ক্যারি মানে কি, হ্যাঁ অবজেক্ট, মানে হিয়ার অবজেক্টিভ ফর্ম ইউজ করবো। তাহলে টু ক্যারি মানে কি, বহন করতে পারি না। তাহলে দ্য বক্স ওয়াজ টু হ্যাভি ফর হিম, বক্সটি তার জন্য এতটাই ভারী, টু ক্যারি মানে সে বহন করতে পারে না। এখানে আমরা চাইলে টু মুভ, টু লিফট এটাও ইউজ করতে পারবো।
দ্য পোয়েম ওয়াজ টু ডিফিকাল্ট, কবিতাটা এতটাই কঠিন ফর দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীদের জন্য, টু মেমোরাইজ। এখানে আমরা টু প্লাস ভার্ব কেন আনবো? টু আছে এই জন্য, বুঝতে পারছি তাই না? আমরা লেখার সময়, পড়ার সময় এটা হাইলাইট করে নেব অথবা আন্ডারলাইন করে ফেলবো যে আসলে আমাদের এখানে টু আছে, বিধায় আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম নেব। কোনো সেন্টেন্সের মধ্যে যদি সো থাকে, সো এর পরে অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, কোনো সেন্টেন্সের মধ্যে যদি সো থাকে তাহলে আমরা সামনে একটা দ্যাট বসাবো। কাজটা কি দেখেন, সো থাকলেই সামনে কি বসাবো? একটা দ্যাট বসাবো। হ্যাঁ, দ্যাট। এখন দ্যাটের পরে আমাদের আরও একটা কাজ আছে, সেটা হলো নতুন করে, কারণ দ্যাট হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন, যেহেতু পরে আবার নতুন করে আমাদের একটা সাবজেক্ট নিতে হবে এবং ভার্ব লাগবে। তো এখানে সাবজেক্ট কী নেব? যেহেতু এখানে দ্য ম্যান ইজ সো উইক, তাহলে এখানে ম্যান অনুযায়ী আমরা কী নেব? সাবজেক্ট হি নেব। যে লোকটি এতটাই দুর্বল, দ্যাট যে হি, সে। এখন হিয়ের পরে এই সো দ্যাট যুক্ত স্ট্রাকচারে সামনে আমাদের ক্যান নট অথবা কুড নট এক্সট্রা আনতে হবে। কি আনতে হবে? ক্যান নট বা কুড নট এক্সট্রা আনতে হবে। যে সে এতটাই দুর্বল, দ্যাট যে হি ক্যান নট মুভ, সে নড়াচড়া করতে পারে না, সামনে এগোতে পারে না। বুঝতে পারছি? তারপর সেন্টেন্সটা কি আছে? দে ওয়ার সো লেজি, তারা ছিল এতটাই দুর্বল, অলস। হ্যাঁ, দ্যাট যে, তাহলে এখানে সো থাকলে সামনে কি ইউজ করবো? দ্যাট যে। দে কুড নট কমপ্লিট দেয়ার ওয়ার্ক ইন টাইম, তারা তাদের কাজটি কী করতে পারে নাই? সময় মতো কমপ্লিট করতে পারে বা শেষ করতে পারেনি। এখন এখানে আমরা কুড নট কেন ইউজ করলাম? কারণ দে এর পরে ওয়ার আছে। যখন দেখবো এখানে প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্স থাকলে আমরা কি নেব? সামনে ক্যান নট নেব অতিরিক্ত। আর যখন দেখবো যে এখানে ওয়ার পাস্ট টেন্স আছে, তখন আমরা কি ইউজ করবো? কুড নট ইউজ করবো। এখানে কুড নটের জায়গায় যদি ক্যান নট দেই, ক্যান নটের জায়গায় কুড নট দিলে সেন্টেন্স কমপ্লিট হবে না এবং অর্থ পরিপূর্ণ হবে না, মার্ক তো পাবোই না। বাট ইট ওয়াজ সো হট, এটা এতটাই গরম ছিল, দ্যাট যে উই কুড নট গো আউট, মানে বাইরে এতটাই গরম ছিল যে আমরা বাইরে বেরোতে পারিনি। আর এখানে ইট ওয়াজ, ওয়াজ কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। আচ্ছা, সো থাকলে আমাদের মূল স্ট্রাকচারটা হলো কি? সো থাকলে সামনে একটা কি ইউজ করবো? দ্যাট ইউজ করবো। দ্যাটের পরে সাবজেক্ট, এরপরে ক্যান নট, কুড নট, এরপর ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। তাহলে এখানে স্ট্রাকচারটা দেখেন, স্ট্রাকচারে দেয়া আছে প্রথমে আমরা কি ইউজ করবো? সাবজেক্ট, ভার্ব, এটা তো দেয়াই থাকে সাধারণত আমাদের। এরপরে সো যদি দেয়া থাকে, সো এর পরে অ্যাডজেক্টিভ থাকতে পারে। মূল আমাদের কাজ হলো দ্যাট থেকে। সো থাকলে সামনে কি বসবে? একটা দ্যাট বসবে। দ্যাটের পরে আমাদের একটা সাবজেক্ট নিতে হবে, ক্যান নট বা কুড নট নিতে হবে এক্সট্রা। এরপরে ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম ইউজ করবো। ঠিক আছে? হি ইজ সো শর্ট, সে এতটাই শর্ট ছিল। দ্যাট যে, বা এতটাই খাটো ছিল বা ছোট ছিল, দ্যাট যে হি ক্যান নট চপ ওয়েল, চপ মানে কুচানো, কাটটাট কুচানো, সে ভালোভাবে কুচাতে পারেনি। এখন এখানে হি এর পরে আছে ইজ, কোন টেন্সে আছে? বর্তমানকালে, প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্সে থাকার কারণে আমরা এখানে কি নিছি? ক্যান নট আনছি। হ্যাঁ, আর যদি এটা তোমার হচ্ছে পাস্ট টেন্স থাকতো, কোন টেন্স? পাস্ট টেন্স থাকলে আমরা কি ইউজ করতাম? কুড নট ইউজ করতাম। এটা হলো আমাদের আসল নিয়ম। হ্যাঁ, চপ মানে কাট কুচানো। লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার অর্থ কি? গত বছর। হি র্যান সো ফাস্ট, সে এতটাই দ্রুত দৌড়েছিল, দ্যাট যে আদার কম্পিটিটর্স, অন্য যে প্রতিযোগীরা আছে, ওয়ার লেফট বিহাইন্ড, তারা পিছনে পড়ে গিয়েছিল। এই একটা নিয়ম আছে, এটা ব্যতিক্রম, এটা অর্থ অনুযায়ী কমপ্লিট করা হয়েছে। পরের অংশ দেয়া আছে, প্রথম অংশে আমরা কি করছি? সো আর অ্যাডজেক্টিভ ইউজ করছি, সাবজেক্ট ভার্বের পরে সো আর অ্যাডজেক্টিভ ইউজ করছি। এরপর দেখেন অ্যাজ ইফ অ্যাজ দো দিয়ে একটা সেন্টেন্স আছে। অ্যাজ ইফ অ্যাজ দো অর্থ কি? যেন। অ্যাজ ইফ অ্যাজ দো অর্থ কি? যেন। তো অ্যাজ ইফ অ্যাজ দো এর নিয়মটা হলো, অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি ভি অন, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে পরের অংশে ভি টু বা ভার্বের পাস্ট ফর্ম হবে। আবার অ্যাজ ইফ অ্যাজ দো এর প্রথম অংশে যদি পাস্ট মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সও থাকে, তাহলে আমরা কি করব? পাস্ট ইনডিফিনিট নেব। মূল ভার্ব থাকলে ভি টু ইউজ করবো। আর যদি বি ভার্ব ইউজ করি, বি ভার্ব ইউজ করলে আমরা অলওয়েজ ওয়্যার দেবো। কি দেবো? ওয়্যার। উদাহরণে দেখি, সাব্বির খান ইজ আ কোয়াক, সাব্বির খান হচ্ছে একজন হাতুড়ে ডাক্তার। হি বিহেভস, সে আচরণ করে, অ্যাজ দো, যেন। অ্যাজ দো অর্থ কি? যেন। অ্যাজ ইফ অ্যাজ দো একই নিয়মে আসে। অ্যাজ দো যেন, হি ওয়্যার আ ফেমাস ডাক্তার, সে এমন ভাব করে যেন সে একজন বিখ্যাত ডাক্তার।
হ্যাঁ, তাহলে মূল কথাটা কি, যে অ্যাজ ইফ অ্যাজ দো থাকার কারণে আমরা প্রথমে কি আছে, ভিয়ন আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এই জন্য আমরা পরের অংশে কি ইউজ করবো, ভার্বের পাস্ট ফর্ম ইউজ করবো। বুঝতে পারছি? ওকে। এরপর দেখেন হি বিহেভ, সে আচরণ করে, অ্যাজ ইফ, এখানে দেওয়া আছে কি অ্যাজ ইফ, আগেটা দেওয়া ছিল অ্যাজ দো, অ্যাজ ইফ হি ওয়্যার এ ম্যান, সে এমন আচরণ করে যেন সে একটা পাগল, অথবা হইতে পারে কি হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়্যার আ প্রিন্স, সে এমন আচরণ করে যেন সে একজন রাজপুত্র, হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়্যার অ্যান এমবিবিএস ডক্টর, সে এমন আচরণ করে যেন সে একজন এমবিবিএস ডাক্তার। হি অ্যাক্টেড, সে আচরণ করেছিল, অ্যাজ ইফ, অ্যাজ ইফ অর্থ কি, যেন, হি হ্যাড নোন এভরিথিং, তাহলে এখানে অ্যাক্টেড আছে কোন টেন্সে, পাস্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে আমরা পরের অংশে কী করবো, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট মানে হলো হ্যাড প্লাস ভিথি ইউজ করবো। তাহলে অ্যাজ ইফ অ্যাজ যুক্ত সেন্টেন্সে প্রথমে প্রেজেন্ট থাকলে পরে পাস্ট হয়, এবং প্রথমে পাস্ট থাকলে পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। হি স্পোক, সে কথা বলেছিল, অ্যাজ ইফ, অ্যাজ ইফ অর্থ কি, যেন, হ্যাঁ, হি স্পোক অ্যাজ ইফ, যেন, হি হ্যাড গটেন ইট, এমনভাবে কথা বলছে যেন সে এটা পাইয়েই গেছে, এমন। তাহলে প্রথমে আছে কি ভি টু স্পোক, পাস্ট ইনডিফিনিট, এই জন্য পরের অংশে হ্যাড প্লাস ভি থ্রি মানে পাস্ট পারফেক্ট টেন্স করা হয়েছে। নোট কি আছে দেখেন, অ্যাজ ইফ এর পরের ক্লোজটিতে, আর পরের ক্লোজটিতে বি ভার্ব থাকলে টেন্স অনুযায়ী আমরা হয়তো ওয়্যার ইউজ করব, আর যদি পাস্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্স থাকলে ওয়্যার ইউজ করবো, পাস্ট টেন্স থাকলে হ্যাড বিন ইউজ করব। এরপর দেখেন সিন্স যুক্ত সেন্টেন্স, কোথাও যদি থাকে ইট ইজ লং টাইম সিন্স, মানে প্রথমে একটা সময় উল্লেখ আছে তারপরে সিন্স, বা ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, আবার এমন থাকতে পারে ইট ইজ 5 ইয়ার্স সিন্স, মানে 5 বছর হয়ে গেছে, এমন। তো সিন্স দ্বারা যুক্ত দুটি বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে দ্বিতীয় অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আবার প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের অংশে পাস্ট পারফেক্ট টেন্স হবে। আমরা একটু শর্টকাট দেখি, যে কোথাও যদি দেখি সিন্স অ্যাজ আছে মাঝখানে, প্রথমে যদি থাকে ইট ইজ মেনি ইয়ার্স, তো এটার ক্ষেত্রে প্রথমে যদি দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে তাহলে হবে পরের অংশ কি পাস্ট ইনডিফিনিট টেন্স, মানে ভি অন থাকলে ভি টু হবে। আবার কোথাও যদি দেখি ভি টু দেয়া আছে তাহলে পরের অংশে হ্যাড প্লাস ভি থ্রি যুক্ত হবে, পরের অংশে কী হবে, হ্যাড প্লাস ভি থ্রি যুক্ত হবে। প্রথমে ভি অন থাকলে পরে ভি টু, আর প্রথমে ভি টু থাকলে পরে হ্যাড প্লাস ভি থ্রি যুক্ত হবে। আর কখনো যদি দেখি প্রথম অংশে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, মানে হ্যাভ হ্যাজের পর ভি থ্রি, তারপরেও পরের অংশে ভি টু বসবে, মানে ভার্বের পাস্ট ফর্ম বসবে। কি আছে সেন্টেন্স, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই স্যাট টুগেদার, আমরা একসাথে বসেছিলাম সেটা অনেক বছর হয়ে গেছে। ইট ইজ লং টাইম সিন্স উই লাস্ট স্যাট টুগেদার, আমরা শেষবার একত্রে বসেছিলাম এটা অনেক দিন হয়ে গেছে। আই ক্যান নট রিকল হিজ নেম, আমি তার নামটাকে মনে করতে পারি না, স্মরণ করতে পারি না। ইট ওয়াজ লং টাইম, অনেক দিন হয়ে গেছে। সিন্স উই হ্যাড মেট লাস্ট, আমরা শেষবার দেখা করেছিলাম তা অনেক দিন হয়ে গেছে। দেখেন এখানে ইট ইজ প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে থাকার কারণে এখানে উই স্যাট কোন টেন্স হয়েছে, পাস্ট টেন্স হয়েছে, মানে ভি টু হয়েছে। আবার এখানে দেখেন ইট ওয়াজ 5 ইয়ার্স পাস্ট টেন্সে আছে, যে কারণে এখানে উই হ্যাড মেট লাস্ট, প্রথমে পাস্ট ইনডিফিনিট থাকার কারণে পরের অংশ কী হয়েছে, পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। টাইম হ্যাজ ইটস উইংস, সময়ের মনে হয় যেন পাখা আছে। ইট ওয়াজ 5 ইয়ার্স, 5 বছর হয়ে গেছে। সিন্স উই হ্যাড মেট ফার্স্ট, আমরা প্রথমবার দেখা করেছিলাম তাও 5 বছর হয়ে গেছে। এখন এটাও কি ওই যে ওয়াজ আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, থাকার কারণে আমরা পরের অংশে কী করবো, পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস ভি থ্রি করব। ইট ওয়াজ 5 ইয়ার্স সিন্স উই হ্যাড মেট লাস্ট, ইট ওয়াজ 5 ইয়ার্স সিন্স উই হ্যাড মেট লাস্ট, আমরা শেষবার দেখা করেছিলাম তাও 5 বছর হয়ে গেছে। এরপর দেখেন লেস্ট যুক্ত সেন্টেন্স, লেস্ট যুক্ত সেন্টেন্স মানে পাছে ভয় হয় অথবা এই ভয়ে যে, এরপরে সামনে একটা শুট থাকবে অথবা মাইটের পর ভাবে বেস ফর্ম বসিয়ে দেবে। তার মানে কোথাও যদি দেখি আমরা লেস্ট যুক্ত সেন্টেন্স আছে কমপ্লিটিংয়ের মধ্যে, তারপরে গিয়ে আমাদের সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্টের পরে শুড, এরপরে ভার্বে শুড বা মাইট, এরপর ভার্বের বেস ফর্ম। স্বাভাবিকভাবে আমরা শুড দিয়ে কমপ্লিট করে দেবো। একটা উদাহরণ দেখে নিই আগে, ওয়াক ফাস্ট দ্রুত হাঁটো, লেস্ট এই ভয়ে যে ইউ শুড মিস দ্য বাস, তুমি বাসটা কী করবে, মিস করে ফেলবে। যেহেতু এখানে লেস্ট কথাটা আছে, লেস্ট ওয়ার্ডটা আছে, লেস্ট ওয়ার্ডটা থাকার কারণে আমরা শুড প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ করব, বুঝতে পারছি।
এই তাহলে লেস থাকলে শুড প্লাস ভার্বের বেস ফর্ম। এখানে অনেক ধরনের সেন্টেন্স থাকতে পারে, যেমন উই আর লেট, আমরা দেরি করে ফেলেছি, ক্লাস উইল স্টার্ট সুন, ক্লাস শীঘ্রই শুরু হবে। তাহলে ওয়াক ফাস্ট, যেহেতু এখানে ক্লাসের কথা উল্লেখ আছে, তাহলে আমরা কিন্তু সামনে ওয়াক ফাস্ট লেস ইউ শুড লেস্ট ইউ শুড মিস দ্য বাস দিতে পারবো না, ট্রেন দিতে পারবো না, ক্লাস দিতে হবে। আবার এখানে যদি বাসের কথা উল্লেখ থাকতো তাহলে আমরা পরে কি করতাম, মিস দ্য বাস ইউজ করবো, ট্রেন থাকলে ট্রেন ইউজ করবো, এমন সাবজেক্ট অনুসারে হবে। এবার আছে হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি, তাকে কী করতে হবে, নিয়মিত পড়াশোনা করতে হবে, লেস যাতে না হি শুড ফেইল ইন দ্য এক্সাম, যাতে না সে পরীক্ষায় ফেল করে বসে। হি হ্যাজ টু স্টাডি রেগুলারলি লেস, তার লেসটা আছে এই জন্য শুড প্লাস ভার্বের বেস ফর্ম, ঠিক আছে। তো এখানে কি লেস মানে পাছে ভয় হয় যে, এটি নেগেটিভ অর্থ বোঝায় যে এই কাজটা করে বসো, এটা কিন্তু নেগেটিভ অর্থ হইলেও নট আমরা দেব না, বাকি করবো না, নো বা নট বসবে না। আচ্ছা, এরপরে 6 নম্বর রুলসে দেখি, ইট ইজ টাইম যদি থাকে অথবা ইটস হাই টাইম যদি থাকে, তো এটাও ওই সিন্সের মতোই নিয়ম, যে কোথাও যদি ইট ইজ হাই টাইম থাকে তাহলে পরে কী হবে, সাবজেক্টের পরে V2 হবে, কী হবে, সাবজেক্টের পরে V2 মানে ভার্বের পাস্ট ফর্ম। আর বাই চান্স কখনও যদি দিয়ে দেয় ইট ওয়াজ হাই টাইম, ইটের জায়গায় যদি ওয়াজ ইউজ করে, তখন আমরা পরের অংশে হ্যাড প্লাস V3 দেবো। এটাও একই, V1 থাকলে V2, V2 থাকলে হ্যাড প্লাস V3। বোর্ডে সাধারণত প্রথমে এখানে V1 মানে প্রেজেন্ট দেওয়া থাকে, পরের অংশে সাবজেক্টের পরে আমরা V2 বসাই। আবার কলেজের কোশ্চেনগুলোতে বা বিভিন্ন ক্যাডেট কলেজের কোশ্চেনগুলোতে দেখা যায় কখনো কখনো এমন করতে পারে, এখানে ইট ওয়াজ হাই টাইম, ওয়াজ দিয়ে দিতে পারে, ওয়াজ দিয়ে দিলে আমরা পরে কী করবো, হ্যাড প্লাস V3 ফর্ম ইউজ করব। তাহলে কোথাও যদি প্রেজেন্ট থাকে, যেমন ইট ইজ হাই টাইম, তখন সাবজেক্টের পরে V2 ইউজ করবো। কোথাও যদি থাকে ইট ওয়াজ হাই টাইম বা ইট ওয়াজ অ্যাবাউট টাইম, তখন আমরা সামনে সাবজেক্টের পরে হ্যাড প্লাস V3 ইউজ করবো। উদাহরণগুলো কী আছে, ইটস হাই টাইম উই চেঞ্জড আওয়ার ফুড হ্যাবিট, আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন এটাই উপযুক্ত সময়। তাহলে এখানে চেঞ্জ থেকে কী হয়ে গেল, চেঞ্জড। কেউ ধরো একজন স্মোকিংয়ে আসক্ত, তো এর বলতে পারি কি, ইট ইজ হাই টাইম ইউ গেভ আপ স্মোকিং, তোমার ধূমপান ছেড়ে দেওয়ার এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম উই লাভড আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে ভালোবাসার এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম উই গেভ স্পেশাল অ্যাটেনশন অন ইট, এটার উপরে বিশেষ গুরুত্ব দেওয়ার এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম উই স্টুড অ্যাগেনস্ট কারাপশন, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানোর এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম উই স্টপ কারাপশন, দুর্নীতি বন্ধ করার এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম উই প্রিভেন্টেড এয়ার পলিউশন দূর করার এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম উই অ্যাচিভ দিস কোয়ালিটি, এই গুণটা অর্জন করার এটাই কি উপযুক্ত সময়। আবার ইট ইজ হাই টাইম উই স্টপড মিস ইউজ অফ ইলেকট্রিসিটি, যে বিদ্যুতের অপব্যবহার বন্ধের এটাই উপযুক্ত সময়। মূল নিয়ম হলো ইট ইজ হাই টাইমের পরে V2 বসবে, আর ইট ওয়াজ হাই টাইম থাকলে সাবজেক্টের পরে হ্যাড প্লাস V3 বসবে। হ্যাঁ, প্রিভেন্ট মানে প্রতিরোধ করা। এরপর দেখেন হোয়াইল দিয়ে দুইটা নিয়ম হয়, কয়টা, দুইটা। হোয়াইলের ঠিক পরেই যখন ভার্ব থাকবে, ভার্বের সাথে কী হবে, আইএনজি হবে। তবে হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব যদি হয়, মানে অর্থাৎ সাবজেক্ট যদি থাকে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস হবে। কোন টেন্স হবে, পাস্ট কন্টিনিউয়াস হবে। পাস্ট কন্টিনিউয়াস মানে হলো ওয়াজ ওয়ার হবে, ভার্বের সাথে আইএনজি হবে। যেমন দেখেন এখানে হোয়াইল ক্রসিং দ্য রোড, রাস্তা পার হওয়ার সময়, তাহলে হোয়াইলের পরেই ভার্ব বসানো হয়েছে, ভার্বের সাথে কী হয়েছে, আইএনজি হয়েছে। এটা রাইট ফর্ম ভার্বের জন্য দরকার। হোয়াইল ক্রসিং দ্য রোড উই শুড বি কেয়ারফুল, আমাদেরকে সতর্ক থাকতে হবে, থাকা উচিত। উই স এ স্নেক, আমরা একটা সাপ দেখলাম। হোয়াইল যখন উই ওয়ার গোয়িং থ্রু দ্য জঙ্গল, আমরা যখন জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলাম। তাহলে এখানে থ্রু অর্থ মধ্য দিয়ে, প্রিপোজিশন এটা। তো স পাস্ট টেন্স আছে, আর এখানে মূল কথা হলো হোয়াইলের পরে আমরা সাবজেক্ট ইউজ করতেছি সাবজেক্ট। যখন আমরা হোয়াইলের পরে সাবজেক্ট ইউজ করব, সাবজেক্ট ইউজ করলে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বানাবো। অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে বানাবো, সামনে একটা ওয়াজ ওয়ার দেবো, তারপরে ভার্বের সাথে আইএনজি ইউজ করবো। উই স এ স্নেক হোয়াইল উই ওয়ার ওয়াকিং, হোয়াইল আই ওয়াজ ওয়াকিং, যখন আমি হাঁটছিলাম, বাই দ্য রিভার, নদীর পাশ দিয়ে, এ স্নেক বিট মি, একটা সাপ আমাকে কামড় দিল, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে আই আছে, এই জন্য ওয়াজ ওয়াকিং কন্টিনিউয়াস টেন্স হয়েছে। হি কেম টু মাই রুম হোয়াইল আই ওয়াজ স্লিপিং, সে আমার রুমে আসতো যখন আমি ঘুমাচ্ছিলাম। হি উইল বি রিডিং, এটা একটা ব্যতিক্রম, হি উইল বি রিডিং, কারণ এটা ফিউচার টেন্সে আছে। হি উইল বি রিডিং, সে পড়তে থাকবে। হোয়াইল উই উইল বি ওয়াচিং, যখন আমরা দেখতে থাকবো বা টিভি দেখতে থাকবো, তখন সে কী করতে থাকবে, পড়তে থাকবে। এখানে আমরা টিভি ইউজ করতে পারি, হোয়াইল উই উইল বি
ফিউচার কন্টিনিউয়াস ওয়াচিং টিভি, হ্যাঁ ফিউচার দিয়ে দিয়েছে, কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এরপর দেখেন কোথাও যদি থাকে উইশ, মানে যেমন আই উইশ, হ্যাঁ এটা আমরা আগে নিয়ে নেই। কোথাও থাকতে পারে কি আই উইশ, কোথাও থাকতে পারে উড দ্যাট অথবা আই ফ্যান্সি। এটার ক্ষেত্রে আমরা সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম ইউজ করবো। কী করবো? সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম, এটা একটা ব্যাপার হয়। আবার সাবজেক্টের পরে কুড প্লাস ভিয়ন দিতে পারি, এটা আরও ভালো হয়। সাবজেক্টের পর কী দিতে পারি? কুড প্লাস ভার্বের বেস ফর্ম। কিন্তু যদি বি ভার্ব থাকে, কি থাকে? বি ভার্ব থাকে, তাহলে আমরা ইউজ করব শুধুমাত্র ওয়্যার। তাহলে নিয়মটা আবার রিপিট করি। কোথাও যদি উইশ থাকে, যেমন আই উইশ অথবা আই উড দ্যাট অথবা আই উড দ্যাট না, শুধু উড দ্যাট অথবা আই ফ্যান্সি, সেক্ষেত্রে আমরা কী কাজ করব? সেক্ষেত্রে আমরা হয়তো সাবজেক্টের পরে ওয়্যার ইউজ করব অথবা কুড প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ করব, অর্থাৎ পাস্ট টেন্স হবে এটা। যেমন কি আছে, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখির আকাশে ওড়ে, তাহলে আই উইশ আই ওয়্যার এ বার্ড, আমি যদি পাখি হতাম এইটা। অথবা এটাও দেওয়া যেত যে আই উইশ আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি যদি আকাশে উঠতে পারতাম। আই উইশ আই ওয়্যার এ চাইল্ড অ্যাগেইন, আমি যদি শিশু হতে পারতাম পুনরায় আবার। উড দ্যাট আই ওয়্যার এ চাইল্ড অ্যাগেইন, আমি যদি কী করতে পারতাম? একজন শিশু হতে পারতাম। আই উইশ আই কুড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, আমি যদি অনর্গল ইংরেজিতে কথা বলতে পারতাম। এই মূল ভার্ব ইউজ করলে আমরা কুড প্লাস ভিয়ন দেবো। মূল ভার্ব ইউজ করলে কী করবো? কুড প্লাস ভিয়ন দেবো। আর যদি বি ভার্ব ইউজ করি তাহলে আমরা ওয়্যার ইউজ করবো। এখন এইখানে একটা বিষয় আছে যে আই এর পরে হওয়ার কথা তো ওয়াজ, কী হওয়ার কথা? ওয়াজ। কিন্তু অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, ইফ এরপরে যদি বি ভার্ব বসে তখন আর ওয়াজ হওয়ার চান্স নেই, ওয়্যার হবে। এক বচন হলেও ওয়্যার, বহু বচন হলেও কি বসবে? ওয়্যার বসবে। আই উইশ আই কুড স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, আই উইশ আই কুড হেল্প দেম। যেমন একটা মানুষ খুব গরিব আছে, হ্যাঁ, এখন তুমি যদি তাকে সাহায্য করতে পারতে তখন কি ইউজ করবা? আই উইশ আই কুড হেল্প দেম, আমি যদি তাদেরকে সাহায্য করতে পারতাম। হ্যাঁ, কুড প্লাস ভিয়ন ইউজ করবো। এবার দেখেন কোথাও যদি সো দ্যাট থাকে, একটা পড়ছিলাম আগে সো ডট ডট দ্যাট, আর এখানে হলো সো দ্যাট, একদম পাশাপাশি। সো ডট ডট দ্যাট থাকলে তখন আমরা সামনে এক্সট্রা ক্যান নট বা কুড নট ইউজ করতাম। আর যখন দেখবো সো আর দ্যাট পাশাপাশি আছে, তখন আমরা সামনে ক্যান কুড বা মে মাইট ইউজ করবো। দেখেন ক্যান কুড বা মে মাইট, হ্যাঁ ক্যান কুড বা মে মাইট। আর এখানে দেওয়া আছে কি ক্যান মে বা কুড মাইট, যেভাবে বোঝো ক্যান কুড মে মাইট বা ক্যান মে কুড মাইট। আসলে কখন ক্যান মে হবে আর কখন কুড মাইট হবে এটা একটা বিষয়, কিন্তু কখন ক্যান মে আর কখন কুড মাইট। ক্যান মে একসাথে না, ক্যান অথবা মে, কুড বা মাইট। এটা যখন দেখবো প্রথম অংশে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম আছে, তখন আমরা সামনে ক্যান ইউজ করবো। যেমন দেখেন এখানে আই হ্যাভ নো ওয়ার্ম ক্লোথস টু পুট অন, যে পরিধান করার জন্য আমার কোনো শীতের পোশাক নেই। সো দ্যাট, যাতে করে আই ক্যান প্রোটেক্ট মাইসেলফ। দেখেন এখানে আই এর পরে আছে হ্যাভ, কোন টেন্সে আছে হ্যাভটা? প্রেজেন্ট টেন্সে আছে। থাকার কারণে এখানে আমরা সামনে কি ইউজ করছি? ক্যান প্রোটেক্ট, ক্যানের পরে ভার্বের বেস ফর্ম ইউজ করছি, বুঝছি। আর এখানে যদি থাকতো আই হ্যাড নো ওয়ার্ম ক্লোথস, তখন আমরা কি ইউজ করতাম? কুড ইউজ করতাম। এটা হলো বিষয়। না না না, হ্যাভের পরে মূল ভার্ব বসে। কি দাঁড়াও, এখানে একটা বিষয় আছে, এখানে হ্যাভ, এটা হি হ্যাভটা হলো মূল ভার্ব, আর তুমি যেটা বলছো সেটা হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, বিং এরপরে ভিত্রি ফর্ম বসে। সেটা কি হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, বিং পরে ভিত্রি বসে। আর এইটা হলো হ্যাভটাই মেইন ভার্ব। আর একটা আছে আবার হ্যাভ টু, এরপরে বেস ফর্ম বসে। না, আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু রিড, আই হ্যাভ টু স্লিপ। আর এখানে হ্যাভটাই মেইন ভার্ব, এরপর আমাদের কোনো ভার্ব নাই, থাকা অর্থে বসে। যেমন হলো আই হ্যাভ এ বুক, আই হ্যাভ এ ফোন, আই হ্যাভ এ ডোর, আই হ্যাভ এ চেয়ার, আই হ্যাভ এ টেবিল, এরকম। আই হ্যাভ পেন। এটা শি লাভ টু লিভ, সে বাস করতে পছন্দ করে। অ্যামং দ্য ভিলেজার্স, কাদের মধ্যে? গ্রামবাসীদের মধ্যে। সো দ্যাট, যাতে করে। দেখেন এখানে কি আছে? সো দ্যাট যুক্ত সেন্টেন্স। সো দ্যাট যুক্ত সেন্টেন্স থাকলে আমরা কী করবো? প্রথমে প্রেজেন্ট থাকলে তো ক্যান ইউজ করবো, আর পাস থাকলে সাবজেক্টের পর একটা কুড এবার ভাবে বেস ফর্ম ইউজ করবো। তাহলে এখানে কি শি লাভ টু লিভ অ্যামং দ্য ভিলেজার্স সো দ্যাট, যাতে করে শি কুড হেল্প দেম ইন ভেরিয়াস ওয়েস। তাহলে এখানে ক্যান না হয়ে কি ইউজ করা হয়েছে? কুড ইউজ করা হয়েছে। উপযুক্ত ওয়ার্ড আনতে হবে, আর স্ট্রাকচারের মধ্যে আমাদের একটা কুডের পরে ভার্বের বেস ফর্ম আনতে হবে।
হি স্টাডিজ মেডিসিন, সে মেডিসিন নিয়ে অধ্যয়ন করে, পড়াশোনা করে, সো দ্যাট যাতে করে হি ক্যান বিকাম এ মেডিসিন স্পেশালিস্ট। তাহলে এখানে ক্যান বিকাম, ক্যান হয়েছে কেন, এখানে প্রথম অংশে স্টাডিজ প্রেজেন্ট টেন্স আছে, কোন টেন্স আছে, প্রেজেন্ট টেন্স আছে। উই শুড কিপ দ্য এনভায়রনমেন্ট ফ্রি ফ্রম পলিউশন, আমাদের উচিত পলিউশন ফ্রি রাখা এই পরিবেশটাকে, সো দ্যাট যাতে করে উই ক্যান লিভ এ হেলদি লাইফ, অথবা উই ক্যান লিড এ হেলদি লাইফ, যাতে করে আমরা একটা স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারি বা সুস্থ জীবনযাপন করতে পারি। আই হ্যাভ টু স্টাডি অ্যাটেন্টিভলি, আমাকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, সো দ্যাট যাতে করে আই ক্যান ডু ওয়েল ইন দ্য এক্সাম, যাতে করে আমি পরীক্ষায় ভালো করতে পারি। এই আই হ্যাভ টু বর্তমান কালে আছে, দেখেন হ্যাভ টুর পর কোন ফর্ম বসছে, ভার্বের বেস ফর্ম। আচ্ছা, দে ডিড ইট, তারা এই কাজটি করেছিল, তারা একটা কাজ করেছিল, সো দ্যাট যাতে করে উই কুড লিভ ইন অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। তাহলে এটা দে ডিড ইট বলতে বুঝাইছে যে স্বাধীনতা মুক্তিযোদ্ধারা যে সংগ্রাম করেছিল, তারা সংগ্রাম করেছিল কেন, যাতে করে আমরা একটা স্বাধীন দেশে বসবাস করতে পারি। দ্য সান হ্যাজ টেকেন আ পার্ট টাইম জব, সন্তান কী করলো, একটা পার্ট টাইম জব নিল, সো দ্যাট যাতে করে হি ক্যান কন্টিনিউ হিজ স্টাডি, সে তার পড়াশোনাটা চালিয়ে যেতে পারে, কন্টিনিউ হিজ স্টাডি। হি প্র্যাকটিসেস জিওমেট্রিক, সে কী করে, জিওমেট্রিক প্র্যাকটিস করে এ লট, অনেক, সো দ্যাট যাতে করে হি ক্যান ডু ওয়েল, ভালো করতে পারে ইন জিওমেট্রিক, একটা সাবজেক্টে সে ভালো প্র্যাকটিস করে যাতে করে সে ওই সাবজেক্টে একটা পারদর্শী হয়। আচ্ছা, কখনো যদি সেন্টেন্সের শুরুতে যেমন সিন্স হ্যাজ হোয়েন, হ্যাঁ, এটা যদি আমরা পাই যেহেতু সেহেতু অর্থে, তখন আমরা কি করব, প্রথম অংশে যদি প্রেজেন্ট টেন্স থাকে পরের অংশেও প্রেজেন্ট রাখবো, আবার প্রথম অংশে পাস্ট টেন্স থাকলে পরের অংশে আমরা কি করব, পাস্ট টেন্স রাখবো। এটা কিন্তু আবার ওইটা না যে ইট ইজ লং টাইম সিন্স, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, এটা যেহেতু সেহেতু অর্থে সেন্টেন্সের শুরুতে আসে, ওইটা একটা সময়ের উল্লেখ থাকে, সময় উল্লেখ থাকে, এটা সময় থাকবে না। সিন্স যেহেতু ইট ওয়াজ রেইনিং, যেহেতু বৃষ্টি হচ্ছিল, হেভিলি প্রচণ্ড রকম বা ব্যাপক বৃষ্টি হচ্ছিল, আই ডিড নট গো আউটসাইড, আমি কি করি নাই, বাইরে বের হই নাই বা হইনি, এটা। অ্যাজ হি ওয়াজ স্মার্ট, যেহেতু সে সুদর্শন ছিল, হি ওয়াজ কোয়ালিফাইড, এটা হলো প্যাসিভ ভয়েস আসছে, তাকে কোয়ালিফাই করা হয়েছে ইন দ্য ইন্টারভিউ বোর্ডে। ডু ইউ নো দিস ম্যান, তুমি লোকটাকে জানো, ইয়েস আই নো, আমি চিনি হিম, তাকে চিনি। দেন আই হ্যাভ টট হিম ইংলিশ, আমি তাকে ইংরেজি শিখিয়েছিলাম, সিন্স হি ওয়াজ এ বয়, যখন সে বালক ছিল তখন আমি তাকে ইংরেজি পড়িয়েছিলাম, পারফেক্ট করতে পারে। সিন্স আই ওয়াজ অ্যান আর্লি রেজার, যেহেতু আমি একজন সকাল ওঠা ব্যক্তি ছিলাম, আই হ্যাড এনাফ টাইম টু ডু এ লট অফ ওয়ার্ক, আমি অনেক কাজ করতে পারতাম। এখানে ওয়াজ পাস্ট টেন্সে আছে, পরের অংশে কী হয়েছে দেখেন, হ্যাড পাস্ট টেন্স হয়েছে, পাস্ট টেন্স থাকলে আমরা পরের অংশে ইউজ করবো, পাস্ট ইউজ করবো। সিন্স দেয়ার ওয়াজ নো মোর কোশ্চেন, যেহেতু আর কোনো কোশ্চেন ছিল না, দ্য প্রেসিডেন্ট ফিনিশড দ্য মিটিং, প্রেসিডেন্ট কী করলো, মিটিংটা শেষ করে দিল। সিন্স দ্য ওয়াটার অফ দিস বোতল ইজ নট পিওর, যেহেতু এই বোতলের পানি তোমার পরিশুদ্ধ বা বিশুদ্ধ নয়, উই মাস্ট নট ড্রিঙ্ক ইট, আমরা অবশ্যই করবো না, এটা পান করবো না, মাস্ট নট ড্রিঙ্ক ইট। দেখো এখানে প্রথম অংশ কি, ইজ নট, ইজ আসছে, পরের অংশে আমরা মডেল ভার্ব প্রেজেন্ট ফর্ম ইউজ করতে পারছি। অ্যাজ হার ইকোনমি, যেহেতু তার অর্থনীতি ডিপেন্ডস অন, এটা প্রেজেন্ট টেন্সে আছে, ডিপেন্ডস নির্ভর করে, অন এগ্রিকালচার, এখানে হার বলতে তো আমার বাংলাদেশের বুঝেছি, বাংলাদেশের অর্থনীতি নির্ভর করে কি এগ্রিকালচারের উপর, কৃষির উপরে। ইট শুড বি ডেভেলপড, এটা উন্নত করা উচিত, এটা প্যাসিভ ভয়েস আছে, মানে ব্যাপারটা এরকম যে উই শুড ডেভেলপ ইট, আমাদের উচিত এটাকে ডেভেলপ করা, উন্নত করা, ওইটার প্যাসিভ ভয়েস হলো, প্যাসিভ ভয়েস হলো ইট শুড বি ডেভেলপ। সিন্স আই অ্যাম অ্যান আর্লি রেজার, দেখেন এখানে আই অ্যাম বর্তমানকালে আছে, বর্তমানকালে থাকার কারণে এখানে আই গেট অ্যানাফ টাইম, বর্তমানকালে আছে, পরের অংশ ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়েছে, বর্তমানেই হয়েছে, তাহলে এই সিন্সটা হলো প্রথমে প্রেজেন্ট থাকলে পরে প্রেজেন্ট, প্রথমে পাস্ট থাকলে পরেও কী হবে, পাস্ট, হ্যাঁ, সময়ের উল্লেখ থাকবে না, ঠিক আছে। আচ্ছা, কমপ্লিটিংয়ের দ্বিতীয় পর্বে দেখো যে আনলেস, আনলেস শব্দের অর্থ কি, যদি না, যেমন যদি না তুমি আসো, যদি না তুমি খাও, যদি না তুমি মনোযোগ দিয়ে পড়ো, হ্যাঁ, যদি না তুমি বাজারে যাও, এই টাইপের সেন্টেন্সগুলো। তো যদি না, এটার জন্য আমরা কী ইউজ করবো, আনলেস ইউজ করবো। আচ্ছা, এখন আনলেস যুক্ত সেন্টেন্সের সামনে কমপ্লিট করবো কীভাবে, দেখেন এখানে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল নট শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করবে না। আচ্ছা, এখন এইখানে একটা ব্যাপার হচ্ছে, আনলেস যুক্ত সেন্টেন্সে যদি সামনে পজিটিভ ওয়ার্ড ইউজ করো তাহলে সেন্টেন্সটাকে নেগেটিভ বানাইতে হবে, কী বানাইতে হবে, নেগেটিভ বানাইতে হবে। আর আনলেস যুক্ত সেন্টেন্সে তুমি যদি
নেগেটিভ ওয়ার্ড ইউজ করো তাহলে আমরা কী করবো, নাবোধক সেন্টেন্স লেখার দরকার নেই, হাবোধক সেন্টেন্স লিখলেই হবে। যেমন দেখো, হ্যাঁ, না না ওইটা কোনটা না, আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি না তুমি মনোযোগ দিয়ে পড়ো, ইউ উইল নট পাস, তুমি কি করবে না, পাস করবে না। এখন এখানে কি পাস পজিটিভ একটা আইডিয়া, তুমি কি করবে না, পাস করবে না, এই জন্য সেন্টেন্সটা নাবোধক হয়েছে। আর তুমি যদি বলতে চাও ফেইল করবে তুমি, তাহলে কি হবে, জাস্ট লিখে দেবা ইউ উইল ফেইল, কী হবে, ইউ উইল ফেইল, ব্যাস। তুমি হয়তো পাস করবে না বা তুমি কি করবে, ফেল করবে। এখন ফেল আইডিয়াটা নেগেটিভ আইডিয়া, যে কারণে আমাদের এখানে কিন্তু নাবোধক করি নেই, বুঝতে পারছি, তুমি পাস করবে না অথবা ফেল করবে। আনলেস ইউ আর ইউনাইটেড, যদি না তোমরা ঐক্যবদ্ধ থাকো, ইউ ক্যান নট ডু দ্য বেস্ট অফ দ্য কান্ট্রি, তোমরা দেশের ভালোর জন্য কাজটা করতে পারো না। হ্যাঁ, ইউ উইল নট প্রসপার ইন লাইফ, তাও হবে, ইউ উইল নট প্রসপার ইন লাইফ। প্রাসঙ্গিক শব্দ দিয়ে তোমার সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, এরকম আনলেস কখনো কখনো সেন্টেন্সের মাঝখানেও থাকতে পারে। আনলেস যখন সেন্টেন্সের শুরুতে থাকবে তখন আমরা মাঝখানে একটা কমা ইউজ করবো, সেন্টেন্সের শুরু থাকলে মাঝখানে একটা কমা ইউজ করবো, কারণ আনলেস যুক্ত সেন্টেন্সটা বা আনলেস যুক্ত যে ক্লোজ থাকে সেটার নাম হয় সাবঅর্ডিনেট ক্লোজ, মানে অধীন বাক্য। এই অংশটা অর্থ পরিপূর্ণ করতে পারে না, নতুন একটা সাবজেক্ট ভার্ব দিয়ে প্রিন্সিপাল ক্লোজ তৈরি করে সেন্টেন্সটার পুরো সেন্সটা কমপ্লিট করতে হবে। এখানে দেখেন কি বলা আছে, ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করতে পারো না আনলেস, যদি না, কি বলা যায়, যদি না ইউ আর পাংচুয়াল, তুমি কি হও, সময়নিষ্ঠ হও। এখন আমরা জানি আনলেসের অর্থটা কেমন, নেগেটিভ টাইপ। হ্যাঁ, যেহেতু আনলেস অর্থটা নেগেটিভ, যে কারণে আনলেসের ঠিক পরে যে অংশটা থাকবে এটায় নাবোধক হবে না, এটা হাবোধক হবে। কী হবে, হাবোধক হবে। আনলেস ইউ আর পাংচুয়াল, যদি না তুমি সময়নিষ্ঠ হও তুমি জীবন উন্নতি করতে পারবে না। ইউ ক্যান নট বাই এ কার, তুমি একটা গাড়ি কিনতে পারো না আনলেস, অর্থ কি, যদি না ইউ আর্ন এ লট, তুমি যদি অনেক কামাই না করো, উপার্জন না করো, তুমি কী করতে পারো না, গাড়ি কিনতে পারো না। এখানে কিন্তু সামনে নাবোধক হওয়ার কোনো চান্স নাই, আনলেসের পরে কী হবে, হাবোধক হবে। কিন্তু ওই যে আমরা আগের সেন্টেন্সটা কি দেখেছিলাম, এখানে আনলেস যুক্তটা শুরুতে ছিল, কোথায় ছিল, আনলেস যুক্ত সেন্টেন্সের শুরুতে ছিল, বিধায় সামনের অংশটা, বাকি অংশটা কী হবে, প্রিন্সিপাল ক্লোজটা নাবোধক হবে, অথবা তোমার হচ্ছে নেগেটিভ অর্থ থাকবে। এখানে শেষের অংশটা আগে, মানে প্রিন্সিপাল ক্লোজটা আগে দেওয়া হয়েছে, আর আনলেস যুক্ত সাবঅর্ডিনেট ক্লোজটা পরে দেওয়া হয়েছে। এরকম আগে পরে করতে পারে পরীক্ষার সময়। ইউ ক্যানট প্রসপার ইন লাইফ আনলেস, উই ক্যানট প্রসপার ইন লাইফ, আমরা জীবন উন্নতি করতে পারি না আনলেস, যদি না উই মেক দ্য প্রপার ইউজ অফ টাইম, যদি না আমরা সময়ের যথাযথ ব্যবহার করি। অল শর্ট অফ অ্যাটেম্প, সকল প্রচেষ্টা টু সলভ ফুড প্রবলেম, যে খাদ্য সমস্যা সমাধানের সকল প্রচেষ্টা উইল ফেইল, ব্যর্থ হবে আনলেস, যদি না ইট রেইনস ইন টাইম, যদি না সময় মতো বৃষ্টি হয়, তাহলে কি হবে, খাদ্য সমস্যা সমাধানের সকল প্রচেষ্টা ব্যর্থ হবে। দো অল দো যুক্ত সেন্টেন্স, দো অল দো যুক্ত সেন্টেন্স কখন ব্যবহৃত হয়, যখন প্রথম অংশ আর পরের অংশের আইডিয়ার মধ্যে ভাবগত বৈপরীত্য থাকে। যেমন একটা লোক গরিব কিন্তু সৎ, একটা লোক তোমার হচ্ছে ধনী কিন্তু কৃপণ, একটা লোক শিখছে কম কিন্তু মানে এমন ভাব করে যেন বোঝে বেশি, এটা একজন মানুষ পারে বেশি কিন্তু বুঝতে দেয় কম, এটা। এখন কি আছে, দো হি ওয়াজ লেট, যদিও সে দেরি করে ফেলেছিল, হওয়ার কথা কি, সে কাজটা ভালোভাবে করতে পারে নাই, কিন্তু এখানে কি আছে দেখেন, হি ওয়ার্ক সিরিয়াসলি, আর কিন্তু আন্তরিকতার সাথে সে কাজটা করেছিল। হ্যাঁ, দুই পাশেই কিন্তু পাস্ট টেন্স, দেখেন প্রথম অংশে আছে কোন টেন্স, পাস্ট টেন্স, পরের অংশ কি আছে, পাস্ট টেন্স, কিন্তু ভাবগত বৈপরীত্য আছে। দো ইট ইজ আ স্মল কান্ট্রি, যদিও একটা ছোট দেশ। এখন ছোট দেশ হইলে হওয়ার কথা কি, জনসংখ্যা কম থাকার কথা, ছোট দেশ হলে হওয়ার কথা কি, জনসংখ্যা কম থাকার কথা। দো ইট ইজ এ স্মল কান্ট্রি, এটা একটা ছোট দেশ। ইট ইজ ওভার পপুলেটেড, এটা অত্যধিক জনবহুল, মানে জনসংখ্যা অনেক বেশি। দো যদিও, হি ইজ ডাল অফ হিয়ারিং, সে তার শ্রবণ শক্তিতে সমস্যা আছে, শোনে কম। হি ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং, কিন্তু বুঝতে পারে ভালো, সব কিছু সে কী করতে পারে, বুঝতে পারে। তা দেখা যায় যে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছে, তাই দেখা যায় আকার ইঙ্গিত বা ইশারাটা ভালো বুঝতে পারে। তার শ্রবণ শক্তিতে সমস্যা আছে কিন্তু সে সব কিছুই বুঝতে পারে। দো দ্য পেন রাইটস ওয়েল, যদিও কলমটা ভালোই চলে, ইট ইজ ভেরি কস্টলি, কিন্তু দাম অনেক। কেন বোঝে, কেমনে দাম তো বেশি।
দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটা ছোট দেশ, উই হ্যাভ সাম নোটেবল ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, আমাদের কি আছে কিছু উল্লেখযোগ্য বিশ্ব ঐতিহ্যপূর্ণ জায়গা আছে। এটা নোট কেয়ারেস দেখেন অনেক সময় দো অলদোযুক্ত ক্লোজ পরেও বসতে পারে। এখানে দেখতে পাইছি কি দো অলদোযুক্ত ক্লোজটা কোথায় আছে, আগে আছে। দো অলদোযুক্ত যে ক্লোজটা, এই ক্লোজটার নাম হলো সাবঅর্ডিনেট ক্লোজ, মানে অধীন বাক্যাংশ। আর এই যে পরের অংশটা, এটা হলো প্রিন্সিপাল ক্লোজ, এটা হলো স্বাধীন বাক্যাংশ বা স্বাধীন বাক্য। কারণ এই সাবঅর্ডিনেট ক্লোজ ছাড়াই এই প্রিন্সিপাল ক্লোজটা অর্থ পরিপূর্ণ করতে পারে, কিন্তু এই সাবঅর্ডিনেট ক্লোজটা অর্থ পরিপূর্ণ করতে পারবে না। দেখেন এখানে দো অলদোযুক্ত সেন্টেন্সটা পরে বসছে, মানে অংশটা বা ক্লোজটা পরে বসছে। যেমন এখানে আই ওয়ার্কড হার্ড, আমি কঠোর পরিশ্রম করেছিলাম। অলদো অর্থ কি, যদিও। আই কুড নট গেট দ্য এক্সপেক্টেড স্যালারি, যদিও আমি প্রত্যাশিত স্যালারি পাই নাই, কিন্তু আমি কি করেছিলাম, ওয়ার্কড হার্ড, কঠোর পরিশ্রম করেছিলাম। এটা হওয়ার কথা কি, কঠোর পরিশ্রম করেছিলাম, ভালো স্যালারিও পেয়েছিলাম, কিন্তু কঠোর পরিশ্রম করছি, ভালো স্যালারি পাইনি। আইডিয়ার মধ্যে কি বৈপরীত্য আছে, বৈপরীত্য থাকলে আমরা কি করব, দো অলদো ইউজ করব। অথবা দো অলদো যদি দেয়া থাকে সেক্ষেত্রে আমরা কি করব, পরের সেন্টেন্সের সেন্সটা বিপরীত রাখবো। অ্যাজ সুন হ্যাজ, সাথে সাথে, মানে কোনো একটা কাজ ঘটতে না ঘটতেই আর একটা কাজ ঘটে গেল। হ্যাঁ, যেমন আমি তোমার হচ্ছে তাকে দেখতে না দেখতেই গিয়ে সালাম দিলাম। হ্যাঁ, শিক্ষক আসতে না আসতেই আমরা কি করলাম, ক্লাসে দাঁড়িয়ে গেলাম। আবার শিক্ষক যেতে না যেতেই শিক্ষার্থীরা হট্টগোল শুরু করে দিল। হ্যাঁ, না পূর্বে সেটা আলাদা। আসতে না আসতেই মারা গেল যদি হয়, ডাক্তার আসতে না আসতেই যদি মারা গেল, তাহলে তোমার হচ্ছে অ্যাজ সুন অ্যাজ বসবে। আর তুমি যেটা বলছো সেখানে আফটার বিফোর 80% ইউজ করতে হবে, ওই ওয়ার্ড ইউজ করতে হবে। অ্যাজ সুন অ্যাজ আই স হিম অর্থ কি, যখনই আমি তাকে দেখেছিলাম। আই ওয়েন্ট আফটার হিম, তখন আমি তার পিছে পিছে গিয়েছিলাম। তাইলে একই সময়ে দেখা মাত্রই আমি তার পিছু ছুটলাম। এটা অ্যাজ সুন অ্যাজ আই সি হিম, যখনই আমি তাকে দেখি। আই উইল গিভ হিম দ্য মেসেজ, আমি তখনই কি করব, তাকে বার্তাটা পৌঁছে দেব। জি, যখনই আমি তাকে দেখব তখন আমি দৌড়ে যাবো। কেন, অপরাধ করছো তুমি? আচ্ছা, এবার দেখেন নোসোনার হ্যাড, এরপর কি বসবে, দেন বসবে। নোসোনার হ্যাড থাকলে সামনে কি বসবে, দেন বসবে। স্কার্সলি হ্যাড থাকলে সামনে কি বসাবো, একটা হোয়েন বসাবো। হার্ডলি হ্যাড থাকলে আমরা হোয়েন বসাবো, আবার বিফোরও বসাতে পারবো। সেন্টেন্সগুলোকে এখান থেকে দেখেন পরীক্ষায় আসে, অনেকবারই আসছে। তো হার্ডলি হ্যাড উই সিন দ্য পুলিশ, যখনই আমরা কি করলাম, পুলিশকে দেখলাম। উই র্যান অ্যাওয়ে, আমরা কি করলাম, দৌড়ে পালালাম। এখন এখানে হ্যাডের পরে দেখেন, হেডের কারণে পরে যে ভার্বটা বসছে, ভার্বের V3 ফর্ম। কোন ফর্ম বসবে, ভার্বের V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আর বাকি যে অংশ হোয়েনের পরে যেটা বসবে সেটা হলো সাবজেক্টের পরে ভার্বের কোন ফর্ম বসবে, পাস্ট ফর্ম বসবে। হ্যাঁ, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বা V2 ফর্ম বসবে। নো সুনার হ্যাড হি রিচ দ্য স্টেশন, যখনই সে স্টেশনে পৌঁছালো। দেন দ্য ট্রেন লেফট, তখনই কী করলো, ট্রেনটা ছেড়ে গেল। মানে একই সময় দুইটা কাজ করছে, যখনই পৌঁছাইছে তখনই কী হলো, ট্রেনটা ছেড়ে গেল। প্রথম অংশে দেখেন নো সুনার হ্যাডের পরে সামনে রিস্ট V3 হয়েছে, আবার নো সুনার হ্যাড যেখানে থাকবে সামনে একটা আমরা কি ইউজ করবো, দেন ইউজ করবো। দেন ইউজ করার পরে সাবজেক্ট আর ভার্বের পাস্ট ফর্ম দিলে সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু ওয়ার্ডগুলো প্রাসঙ্গিক হতে হবে। এটা একই সাথে ওই যে নো সুনার হ্যাডের মতোই অর্থ দেয়, দেখতে না দেখতেই, হ্যাঁ অর্থ একই। নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম, যখনই টিচার এই ক্লাসরুমে প্রবেশ করলো। দেন তখনই দ্য স্টুডেন্টস স্টুড আপ, শিক্ষার্থীরা উঠে দাঁড়ালো। নো সুনার হ্যাড আই হিয়ার দ্য নিউজ, যখনই আমি সংবাদটা শুনলাম। দেন তখনই আই ওয়েন্ট টু ভিজিট হিম, তাকে দেখতে গেলাম। হার্ডলি হ্যাড হি সিন দ্য হিজ ফ্রেন্ড, যখনই সে তার বন্ধুকে দেখলো। এখানে হার্ডলি হ্যাড, হ্যাডের কারণে ভার্বের কোন ফর্ম বসছে, পাস্ট পার্টিসিপল ফর্ম। হার্ডলি হ্যাড হি সিন হিজ ফ্রেন্ড, যখন সে তার বন্ধুকে দেখলো। হোয়েন, কারণ হার্ডলি হ্যাড থাকলে আমরা জানি কি বসবে, হোয়েন বসবে। হোয়েন হি গ্রিটেড হিম, তাকে অভিনন্দন জানালো। নো সুনার হ্যাড, যখনই উই রিচ দেয়ার, আমরা সেখানে পৌঁছালাম। দেন তখনই দ্য প্রোগ্রাম বিগ্যান, প্রোগ্রামটা কী করলো, শুরু হয়ে গেল। নো হার্ডলি হ্যাড উই স্টার্টেড টু ইট, যখনই আমরা খাওয়া শুরু করলাম। হোয়েন হি কেম হোম, তখন সে কী করলো, বাড়িতে আসলো। খাওয়া শুরু করতে না করতেই সে চলে আসলো।
এবার কোথাও যদি দেখি প্লেস দেয়া আছে, একটা জায়গা দেয়া আছে, তখন সামনে আমরা হোয়ার ইউজ করব। হোয়ার ইউজ করার পরে নতুন সাবজেক্ট ভার্ব দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করব। যেমন রেলওয়ে স্টেশন ইজ আ প্লেস, রেলওয়ে স্টেশন হচ্ছে এমন একটা জায়গা। হোয়ার যেখানে, তাহলে প্রথমে জায়গা দেয়া আছে, এই জন্য আমরা কি ইউজ করবো? হোয়ার। যেখানে দ্য ট্রেন স্টপস অ্যান্ড স্টার্টস ফ্রম, যেখানে ট্রেন সমূহ থামে। দেখুন ট্রেন এখানে এক বচন আছে, এই জন্য স্টপস ভার্বের সাথে একটা এস যুক্ত হয়েছে, স্টার্টস ভার্বের সাথে কি হয়েছে? একটা এস যুক্ত হয়েছে। এখানে যদি বহু বচন থাকে বা বহু বচন ইউজ করো ট্রেনস, তখন এখানে এসটা থাকবে না, স্টপ অ্যান্ড স্টার্ট হবে। এই পার্থক্য খেয়াল করতে হবে, রাইট ফর্ম হবে। ইট ইজ আ পাবলিক প্লেস, হোয়ার যেখানে, এটা পাবলিক প্লেস, জনসাধারণ একটা জায়গা। হোয়ার যেখানে পিপল বাই অ্যান্ড সেল থিংস, মানুষ ক্রয় করে এবং জিনিসপত্র কী করে? বিক্রয় করে। এই গ্রেভিয়ার্ড ইজ এ প্লেস, কবরস্থান এমন একটা জায়গা। হোয়ার দ্য ডেড পিপল আর বেরিড, যেখানে মৃতদেরকে কবর দেওয়া হয়। হ্যাঁ, এটা গ্রেভিয়ার্ড মানে কবরস্থান। তো এটা যদি প্যাসিভ ভয়েস আছে, মৃতদেরকে কবর দেওয়া হয়, কারণ মৃতরা তো নিজে কবর দেয় না, দেয় না, এই জন্য দ্য ডেড পিপল আর বেরিড। আর বেরিড কেন হয়েছে? এটা প্যাসিভ ভয়েসে আছে। আর যদি বলতে হয় সাবজেক্ট, আমাদেরকে যদি আগে নিয়ে আসি, উই বেরি, আমরা কবর দেই দ্য ডেড পিপল। তোমার মনে হতে পারে উচ্চারণটা বিউরি, কিন্তু আসলে উচ্চারণটা কি? বেরি। বেরি থেকে পাস ফর্ম হলো বেরিড। কোথাও যদি দেখি টাইম দেওয়া আছে, টাইম থাকলে আমরা সামনে কি ইউজ করবো? হোয়েন ইউজ করবো। টাইম দেওয়া থাকলে সামনে আমরা হোয়েন ইউজ করব। যেমন উই আর এ ফ্রি নেশন নাও, এখন আমরা হচ্ছে একটা মুক্ত জাতি, ঠিক আছে, স্বাধীন জাতি। 1971 ইজ দ্য ইয়ার, 1971 সালটা এমন একটা সময়। তাহলে দেখো সময় দেয়া আছে, হোয়েন যখন, সময় থাকলে আমরা সামনে কি ইউজ করবো? হোয়েন। হোয়েনের পরে নতুন সাবজেক্ট ভার্ব দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। যেমন উই গট ইন্ডিপেন্ডেন্স, আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। উই বিকেম ইন্ডিপেন্ডেন্ট, আমরা স্বাধীন হয়েছিলাম। হ্যাঁ, না সবসময় অতীতের না, যেহেতু এটা অতীতের গল্প, এই জন্য আমরা 1971 সালের ঘটনা, এই জন্য আমরা পাস্ট ইন্ডিপেন্ডেন্স ইউজ করলাম। যদি এমন হয় যে 10 AM ইজ দ্য টাইম, সকাল 10টায় এমন একটা সময়, তখন আমরা ইউজ করবো হোয়েন উই গো টু কলেজ, যখন আমরা কী করি? কলেজে যাই, তখন আর পাস্ট টেন্স লাগবে না। এরপর দেখেন কন্ডিশন আছে তিনটা, ফার্স্ট কন্ডিশন, থার্ড কন্ডিশন আর ব্যতিক্রম একটা আছে জিরো কন্ডিশন। তো ফার্স্ট কন্ডিশনের ব্যাপারটা কি? ফার্স্ট কন্ডিশনের প্রথম অংশে প্রেজেন্ট টেন্স থাকে, মানে ইফ যুক্ত ক্লোজে কি হয়? প্রেজেন্ট টেন্স থাকে। বাকি যে প্রিন্সিপাল ক্লোজটা থাকে সেখানে ফিউচার টেন্স হয়, মানে শ্যাল উইলের পর ভার্বের বেস ফর্ম। তাহলে প্রথম অংশে যদি ভিয়ন থাকে, পরের অংশে শ্যাল উইলের পরে ভিয়ন। এই জন্য ব্যাকআপ হিসাবে আমরা একটা সেন্টেন্স মুখস্থ করে ফেলবো, যেমন ইফ ইউ কাম আই উইল গো, তুমি যদি আসো তাহলে আমি যাবো। তাহলে শর্তটা কি? ইফ যদি, হ্যাঁ, আই আর উইল পরে শ্যাল বসাইতে পারবা, উইলও বসাইতে পারবা। আর আই উই বাদে যত নাউন প্রনাউন আছে সবগুলোর ক্ষেত্রে উইল হবে, ফার্স্ট পারসনের ক্ষেত্রে শ্যাল বসাতে পারবে। তো ইফের পরে সাবজেক্টের পরে কী দেওয়া আছে? ভি অন, প্রেজেন্ট। তাহলে আমরা পরের অংশে, কমার পরের অংশে সাবজেক্টের পরে শ্যাল উইল, কখনো কখনো আমরা মাস্ট কেন ব্যবহার করতে পারি, এরপর ভার্বের বেস ফর্ম ইউজ করবো। যেমন ইফ ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম করো, ইউ উইল সাকসিড, তুমি কী করবে? জীবনে সফল হবে। সাকসিড, সাকসেস নাউন ফর্ম, সাকসেসের ভার্ব ফর্ম হলো সাকসিড। ইফ ইউ আর কনফিডেন্ট, তুমি যদি আত্মবিশ্বাসী হও, ইউ উইল বি সাকসেসফুল, তুমি কী করবে? সফল হবে। ইফ উই টেক আ ব্যালেন্স ডায়েট, যদি আমরা সুষম খাদ্য খাই, ইট উইল কিপ আস ফিট, এটা আমাদেরকে ফিট রাখবে। ইফ ইউ মেনটেন অনেস্টি, তুমি যদি সততা মেনটেন করো, ইউ উইল বি রেসপেক্টেড বাই অল, তুমি সকলের দ্বারা সম্মানিত হবে। এটার জায়গায় আমরা এটাও লিখতে পারি যে অল উইল রেসপেক্ট ইউ, সবাই তোমাকে সম্মান করবে। একটা হলো অ্যাক্টিভ ভয়েস, আরটা কি বলেন? প্যাসিভ ভয়েস। আমরা এটা চাইলে এটা দিতে পারি যে অল উইল রেসপেক্ট ইউ, রেসপেক্ট ইউ, তখন আবার কি হয়ে যাবে? অ্যাক্টিভ ভয়েস হয়ে যাবে। অল উইল রেসপেক্ট ইউ, সবাই তোমাকে সম্মান জানাবে। ইফ এ ম্যান শোস গুড সিডস, যদি একটা মানুষ ভালো বীজ বপন করে, দেখো এখানে শোস প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে হি উইল কাট দ্য গুড হারভেস্ট, সে কী করবে? ভালো ফসল তুলতে পারবে। ইফ ইউ ওয়ান্ট টু লস ওয়েট, তুমি যদি ওজন কমাতে চাও, ইউ মাস্ট টেক ফিজিক্যাল এক্সারসাইজ, তোমাকে অবশ্যই কী করতে হবে? শারীরিক কসরত করতে হবে, ব্যায়াম করতে হবে। ইফ ইউ টেক রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, তুমি যদি নিয়মিত ব্যায়াম করো, ইউ উইল বি হেলদি অ্যান্ড স্ট্রং, তুমি স্বাস্থ্যবান হবে এবং শক্তিশালী হবে। ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইন ইউর স্টুডেন্ট লাইফ, তোমার ছাত্র জীবনে, ইউ উইল নট গেট এ গুড জব ইন ফিউচার, তুমি ভবিষ্যৎ জীবনে কী করবে না? ভালো একটা চাকরি
পাবে না। এ ম্যান ক্যান নট সাকসিড ইন লাইফ, একটা মানুষ জীবন উন্নতি করতে পারে না। ইফ, যদি দেখেন এখানে ইফ যুক্ত সাবঅর্ডিনেট ক্লোজটা শেষে দেওয়া হয়েছে, সবসময় যে শুরুতেই থাকবে ব্যাপারটা এমন না, শেষেও থাকতে পারে, সাবঅর্ডিনেট ক্লোজটা শেষেও থাকতে পারে। তাহলে ইফ হি ডাজ নট ওয়ার্ক হার্ড, যদি না সে কঠোর পরিশ্রম করে। ইফ ইউ ডু নট নো ইংলিশ ওয়েল, যদি না তুমি ভালোভাবে ইংরেজি জানো, ইউ ক্যান নট গেট এ গুড জব, তুমি ভালো একটা চাকরি পেতে পারো না। দেখো পরের অংশ দেয়া আছে, আমাদের সাবঅর্ডিনেট ক্লোজটা লিখতে হয়েছে। ইফ ইউ ওয়ান্ট টু গো টু অ্যাব্রোড, তুমি যদি বিদেশে যেতে চাও, ফর হায়ার স্টাডিজ, উচ্চশিক্ষার জন্য, ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ, তোমাকে কী করতে হবে, ইংরেজি শিখতে হবে। Why you must have to ইউ মাস্ট হ্যাভ টু লার্ন ইংলিশ, তোমাকে অবশ্যই ইংরেজি শিখতে হবে। হ্যাঁ দাও। এরপরে ইফ অর্থ কি, যদি। ইফ দ্য ব্যাঙ্ক গিভস দেম লোন অন ইজি টার্মস, যদি সহজ পন্থায় ব্যাংক তাদেরকে বা সহজ শর্তে ব্যাংক তাদেরকে লোন দেয়, দে ক্যান চেঞ্জ দেয়ার কন্ডিশন, তারা তাদের অবস্থার বা ভাগ্যের পরিবর্তন করতে পারে। এই গেল ফার্স্ট কন্ডিশনের উদাহরণগুলো। এই কোশ্চেনগুলো হচ্ছে বোর্ড কোশ্চেন থেকে নেয়া, বিভিন্ন বোর্ডে বিভিন্নভাবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়ে দিয়েছিল ফার্স্ট কন্ডিশন ব্যবহার করে। তো এরপরে দেখেন আমরা শিখব সেকেন্ড কন্ডিশন। কোন কন্ডিশন? সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে কি, সেকেন্ড কন্ডিশনে ইফ যুক্ত থাকবে, তো প্রথম অংশটা থাকবে V2, মানে ইফ যুক্ত অংশে থাকবে V2 মানে ভার্বের পাস্ট ফর্ম, এবং পরের অংশে উড কুড মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম বলবে। কী বলবে? উড কুড মাইটের পরে ভার্বের বেস ফর্ম বলবে। তাহলে কোন কন্ডিশন হয়ে যাবে? সেকেন্ড কন্ডিশন হয়ে যাবে। আচ্ছা, যেমন দেখেন এখানে ইফ ইউ কেম কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। ইফ ইউ কেম, তুমি যদি আসতে, ইফ ইউ কেম তুমি যদি আসতে, আই উড গো, আমি কি করতাম? যেতাম। ইফ ইউ কেম আই উড গো, তুমি আসলে আমি যেতাম। যেহেতু সেকেন্ড কন্ডিশন আছে, তাহলে আমি এখানে কি ইউজ করবো? এটা উড ইউজ করবো। অল্টারনেটিভ হিসেবে কুড মাইটও ইউজ করতে পারবো। ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, যদি আমি তার মোবাইল নাম্বারটি জানতাম, পাস্ট টেন্সে আছে, আই উড মেক এ ফোন কল, অথবা আই উড কল হিম, আমি তাকে কী করতাম? আমি তাকে কল করতাম। যেহেতু ছেলে আছে হিম হইবে, যদি মহিলা হয় তাহলে হার হইত। ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, এখন এখানে অনেকেই হ্যাড দেখি থার্ড কন্ডিশন মনে করে, কিন্তু থার্ড কন্ডিশন হতে হলে হ্যাডের পরে V3 ফর্ম থাকতে হবে। হ্যাঁ, এখানে আছে কি শুধু হ্যাড আছে, তার মানে হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম হলো কি হ্যাড। তো ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি কী করতাম? আকাশে উঠতাম। পাখাও নাই, আকাশে উড়ি নাই। হি কুড বি রিচ, সে ধনী হতে পারতো, ইফ যদি, হি ওয়ার্ক হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করতো। কঠোর পরিশ্রম করে নাই, ধনীও হতে পারে নাই। ইফ আই ফেল্ট বেটার, যদি আমি একটু ভালো, আমার যদি একটু ভালো লাগতো, আই উড কন্টিনিউ মাই ক্লাসেস, আমি আমার ক্লাসটা চালিয়ে যেতাম। শরীরটা ভালো ছিল না বিধায় আমি ক্লাসটা আজকে এখানে অফ করবো, এরকম। ইফ আই হ্যাড মাচ মানি, আমার যদি অনেক টাকা পয়সা থাকতো, আই উড হেল্প দ্য পুর, আমি গরিবদের সাহায্য করতাম। টাকাও ছিল না, সাহায্য করিনি, এরকম একটা ভাব, অতীতে করতাম। ইফ আই হ্যাড এ ক্যামেরা, আমার যদি ক্যামেরা থাকতো, আই উড টেক সাম ফটোগ্রাফস, আমি কিছু ছবি তুলতাম। ক্যামেরাও ছিল না, ছবিও তুলি নাই। এরপরে দেখেন থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন কীভাবে তৈরি করবো? প্রথমে হ্যাড প্লাস V3 থাকবে। কী থাকবে? হ্যাড প্লাস V3। হ্যাড প্লাস V3 থাকলে সামনে আমরা উড হ্যাভ প্লাস V3 বা কুড হ্যাভ প্লাস V3 বা মাইট হ্যাভের পরে V3 ইউজ করবো, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করবো। তাহলে একটা সেন্টেন্স ব্যাখ্যা বিষয়ে মুখস্থ রাখবো যে ইফ ইউ হ্যাড কাম, কী বললাম? ইফ ইউ হ্যাড কাম, তুমি যদি আসতে, আই উড হ্যাভ গান, আমি কি করতাম? যেতাম। তুমিও আসো নাই, আমিও যাই নাই। এটা ইফ আই হ্যাড এ ক্যামেরা, দেখেন এখানে দুইটা হ্যাড পাশাপাশি বসছে। এর কারণ কি? প্রথম হ্যাডটা হলো সাহায্যকারী ভার্ব পারফেক্ট টেন্স বানানোর জন্য, পাস্ট পারফেক্ট টেন্সের জন্য যে সাহায্যকারী ভার্বটা দরকার হয় সেটা। আর পরের যে হ্যাড, এই হ্যাডটা হলো মূল ভার্ব, হ্যাভ ভার্বের V3 ফর্ম। তাহলে কোন টেন্স মিলে হলো? তার হ্যাড আছে পাস্ট পারফেক্টের জন্য, আর এরপরে V3 আছে হ্যাভ ভার্বের, তারা এই দুইটা মিলে কি হলো? পাস্ট পারফেক্ট টেন্স হলো হ্যাড। তাহলে ইফ আই হ্যাড এ ক্যামেরা, আমার দুটো ক্যামেরা থাকতো বা থেকে থাকতো, আই উড হ্যাভ টেকেন এ লট অফ পিকচার্স, আমি অনেকগুলো ছবি তুলতাম। উড হ্যাভ এরপরে ভার্বের V3 ফর্ম। ইফ আই হ্যাড বিন হাংরি, আমি যদি ক্ষুধার্ত হতাম, আই উড হ্যাভ টেকেন মাই মিল, আমি কী করতাম? আমি আমার খাবার গ্রহণ করতাম বা খেতাম। ইফ দ্য ড্রাইভার হ্যাড বিন মোর কেয়ারফুল, যদি চালক একটু বেশি সতর্ক হতো, হি কুড হ্যাভ অ্যাভয়েডেড, সে এড়াতে পারতো দ্য ফ্যাটাল অ্যাক্সিডেন্ট, এই ভয়ানক দুর্ঘটনা থেকে সে আসলে নিজেকে বাঁচাতে পারতো বা এড়িয়ে চলতে পারতো।
ইফ শি হ্যাড স্টাডিড মোর সিরিয়াসলি, যদি সে আরও আন্তরিকতার সাথে লেখাপড়া করতো, সে কুড হ্যাভ গট এ জিপিএ অফ 5 ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় সে জিপিএ 5 পেতে পারতো। এবার কেস দেখেন রুলস 20-তে। এখানে কোথাও যদি দেখি ইফ নাই, কিন্তু সেন্টেন্সের শুরুতে কি আছে? হ্যাড আছে। কি আছে? হ্যাড আছে। এরপরে আবার ভার্বের V3 ফর্ম আছে, মূল ভার্বের V3 ফর্ম আছে, তাহলে আমরা কোন কন্ডিশন ধরে নেব? এটা থার্ড কন্ডিশন। মানে ব্যাপারটা এরকম যে ইফ আই হ্যাড বিন এ রিচ ম্যান, ইফটাকে উজ্জ্ব করে হ্যাডটাকে আগে আনা হয়েছে, তাহলে আমরা কোন কন্ডিশন নেব? থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনের জন্য যেমন নিয়ম যে উড হ্যাভ, মাইট হ্যাভের পরে V3, এখানেও সেম বিষয়টা হবে। হ্যাড ইউ রিকোয়েস্টেড মি, তুমি যদি আমাকে রিকোয়েস্ট করতে বা অনুরোধ করতে, আই উড হ্যাভ বট এ গিফট ফর ইউ, আমি তোমার জন্য কি করতাম? একটা গিফট ক্রয় করতাম। হ্যাড হি গট দ্য জব, যদি সে চাকরিটা পেত, হি উড হ্যাভ বিন ভেরি হ্যাপি, সে খুব খুশি হয়ে যেত। বুঝতে পারছি? তাই আজকে 20টা বন্ধু থাকলো, পরের ক্লাস আবার বাকি অংশটা করে ফেলবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।